আজকে কথা হবে। তো যদিও আজকে ক্লাসে আমাদের উদ্দেশ্য হচ্ছে রিসার্চ টাইটেল মেক করা, কিন্তু আজকে ক্লাসে বলা যায় পুরো আলোচনাটাই থাকবে হচ্ছে রিসার্চ গ্যাপ নামক একটা জিনিস নিয়ে। রিসার্চ গ্যাপ মানে রিসার্চ গ্যাপ নিয়ে কথা হবে 40 থেকে 50 মিনিট। দেন টাইটেল এবং টপিক নিয়ে 30 মিনিট কথা হবে। এর পিছনে মূল কারণটা হচ্ছে যে আমরা যে আসলে গবেষণা শিরোনাম তৈরি করি সেটা মূলত আসে টপিক থেকে, আর টপিকটাই মূলত আসে হচ্ছে রিসার্চ গ্যাপ থেকে। ঠিক আছে? তো আমি আবারও বলছি কি, আমরা তো রিসার্চ রিসার্চ আর্টিকেলের টাইটেলটা আমরা শো করাই, টাইটেল আসে টপিক থেকে, আর টপিকটা আসে মূলত রিসার্চ গ্যাপ থেকে। এই জন্য আজকে ক্লাসে আমাদের এই পর্যায়ে আমরা খুব লং ডিসকাশন হবে রিসার্চ গ্যাপ নিয়ে। ঠিক আছে? আমার কথা কি ঠিক মতো বোঝা যাচ্ছে কিনা একটু যদি কাইন্ডলি বলতেন। যায়, বোঝা যায়। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমাদের আলোচনা হচ্ছে রিসার্চ গ্যাপ নিয়ে। তো প্রথমে বলি যে রিসার্চ গ্যাপ জিনিসটা কি। ধরেন কেউ একজন বললেন যে ভাই আমি সড়ক দুর্ঘটনার কারণ নিয়ে গবেষণা করব। তো এটা কি আসলে রিসার্চ করা টপিক হইতে পারে? যদি এমন হয় যে অলরেডি সড়ক দুর্ঘটনার কারণ নিয়ে গবেষণা হয়ে গেছে, অলরেডি কারণগুলো আমরা জানি, তাহলে কিন্তু এটা আসলে রিসার্চ হবে না। বা ধরেন কি একজন বললো যে ভাই আমি এখন অমুক জেলায় কতজন লোক আছে আমি এগুলা গুনতে চাই, আমি আদমশুমারি করতে চাই। তখন আমরা বলবো যে না, কি দরকার, অলরেডি তো গভর্নমেন্ট বের করেই ফেলছে যে কোন এলাকায় কতজন মানুষ আছে, আপনার দরকার নেই, কাজটা অলরেডি হয়ে গেছে। তার মানে ওই কাজের রিসার্চ গ্যাপ নাই। রিসার্চ গ্যাপ বলতে বোঝায়, রিসার্চ গ্যাপ বলতে বোঝায় সেই গ্রাউন্ড, যে গ্রাউন্ডে আপনি একটা নতুন কাজ করতে পারবেন। যেমন ধরুন আপনি বললেন যে ভাই আমি আহ ডেঙ্গু নিয়ে গবেষণা করব, কি নিয়ে, ডেঙ্গুর অ্যাওয়ারনেস নেই। ওকে, আপনি করবেন, ঠিক আছে। এখন যদি এমন হয় যে ডেঙ্গুর, আপনি ঢাকা শহরের মানুষের ডেঙ্গুর অ্যাওয়ারনেস নিয়ে রিসার্চ করবেন, তো এক্সাক্ট ঢাকা শহরের মানুষের ডেঙ্গুর অ্যাওয়ারনেস নিয়ে যদি অলরেডি রিসার্চ হয়ে যায়, তাহলে তো আমি আপনাকে প্রশ্ন করবো যে আপনি কেন তাহলে এই বিষয়টি নিয়ে গবেষণা করবেন। তখন আপনি তো যুক্তি দেবেন যে হ্যাঁ আমি এই এই কারণগুলো অ্যাড্রেস করবো যেটা আগের গবেষণায় হয় নাই। এটাকে বলে রিসার্চ গ্যাপ। ঠিক আছে? মানে রিসার্চ গ্যাপ বলতে বোঝায় এমন একটা গ্রাউন্ড, যেই গ্রাউন্ডে আপনি নতুন একটা কাজ করবেন, নতুন একটা কাজ আপনি করতে পারবেন। ঠিক আছে? যেমন আহ নানান ভাবে বলা যায়, আপনিও তো টেলিমেডিসিন নিয়ে গবেষণা করবেন। আপনার যুক্তি কি? যুক্তি হলো যে ভাই বাংলাদেশে এখনো টেলিমেডিসিন নিয়ে রিসার্চ হয়নি। এই যে আপনি কথাটা বললেন যে বাংলাদেশে এখনো টেলিমেডিসিন নিয়ে রিসার্চ হয়নি, এটাই হচ্ছে রিসার্চ গ্যাপ। বা আপনি বললেন যে ভাই বাংলাদেশে টেলিমেডিসিন নিয়ে রিসার্চ হয়েছে, কিন্তু ক্রস সেকশনাল স্টাডি হয়েছে, কিন্তু অমুক ডিজাইনের রিসার্চ হয়নি, কেস কন্ট্রোল স্টাডি হয়নি। মানে একটা মেথডে হয়েছে, অন্য মেথডে কাজ হয়নি। এটাও কিন্তু রিসার্চ গ্যাপ। ঠিক আছে? মানে রিসার্চ গ্যাপ নানান টাইপের হইতে হইতে পারে। আপনি বলতে পারেন যে টেলিমেডিসিন নিয়ে অলরেডি যে কাজগুলা হয়েছে সেগুলা মধ্যবিত্তদের উপর হয়েছে, কিন্তু বস্তি এলাকার মানুষদের উপর কিন্তু হয়নি, নিম্ন বর্গের উপর হয়নি। এই যে কথাটা বললেন, এটাও কিন্তু রিসার্চ গ্যাপ। মানে আমি বলতে চাচ্ছি রিসার্চ গ্যাপ মানে সেই যুক্তি বা সেই গ্রাউন্ড, যেই গ্রাউন্ডে আমরা একটা নতুন গবেষণা শুরু করতে পারি। কারণ আমরা যখনই একটা ডিফেন্স দেবো, যখনই জার্নালে পেপার জমা দেবো, ফার্স্ট প্রশ্ন বা ফার্স্ট ইমপ্রেশন তো এটাই যে আপনি কেন এই বিষয়টা বেছে নিলেন, আপনার কাছে কেন মনে হয়েছে যে এই বিষয়ে গবেষণা করা খুব জরুরি। তখন আমরা যুক্তি দিই যে এই বিষয়ের রিসার্চ গ্যাপ আছে বলেই আমরা এই বিষয়টা বেছে নিয়েছি। তো রিসার্চ গ্যাপের কি কি টাইপ আছে সেটা আমরা এখন দেখবো। তাহলে আমরা কি রিসার্চ গ্যাপ জিনিসটা ইনিশিয়ালি বুঝতে পারলাম? মানে রিসার্চ গ্যাপ মানে যেই যুক্তি বা যেই গ্রাউন্ডে আপনি একটা নতুন কাজ করতে পারবেন, কোন কোন গ্রাউন্ড, কোন কোন কারণ, যে কারণগুলা হলে দেন আপনি একটা টপিকে নতুন কাজ করতে পারবেন। ঠিক ঠিক আছে? তো এই বিষয়ে অনলাইনে যত শীট আছে তার মধ্যে আহ সবচেয়ে বিখ্যাত শীট হচ্ছে এইটা। মানে এই বিষয় অনলাইনে যত শীট আছে সবচেয়ে বেশি সাইটেড এবং সবচেয়ে বিখ্যাত শীট হচ্ছে এইটা, যেটা আমি আপনার স্ক্রিনে দেখাচ্ছি। এই ট্যাক্সোনমি অফ রিসার্চ গ্যাপ, আইডেন্টিফাইং অ্যান্ড ডিফাইনিং 7 রিসার্চ গ্যাপ। মানে ডক্টর অ্যান্থনি মাইলস, উনি রিসার্চ গ্যাপ নিয়েই গবেষণা করছে। মানে রিসার্চ গ্যাপ নিয়ে উনি গবেষণা করে দেখাইছে যে কোন কোন এলিমেন্ট গুলা হলে আমরা একটা নতুন গবেষণা করতে পারবো। তো উনি 7টা আইটেম, মানে 7টা জিনিস উনি আহ বের করছে আর কি, যে এই 7টা গ্রাউন্ডে আমরা একটা নতুন কাজ করতে পারবো। মানে আমাদের গবেষণা যদি এই 7টা পয়েন্টের কোনো একটা পয়েন্টের সাথে মিলে যায়, তাহলে আমরা নতুন কাজ করতে পারবো। এটাকে বলা হচ্ছে রিসার্চ গ্যাপ। যাই হোক, এটা অনেক লম্বা, সেইটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, কয়েক জায়গায় আমি হলুদ করে রাখছি। অলরেডি রিসার্চ গ্যাপ নিয়ে আরো আরো যে গবেষকরা বলে গেছে, কোনো কোনো গবেষক বলছে এই 5টা জিনিস 5টা গ্রাউন্ডে করতে পারবো, কোনো কোনো গবেষক বলে গেছে 6টা গ্রাউন্ডে করতে পারবো। তো উনি যেটা করছে, উনি
সবার কাজগুলোকে মোটামুটি মিক্স আপ করে উনি নিজে একটা মডেল ডেভেলপ করছে, অর্থাৎ উনি নিজে সাতটা, মানে 7 রিসার্চ গ্যাপ নামে একটা মডেল ডেভেলপ করছে, যে এই 7টা গ্যাপের কোনো একটা গ্যাপ যদি আপনার গবেষণা যদি ফুলফিল করে, তাহলে আপনি নতুন একটা গবেষণা করতে পারবেন। আমার কথা কি ঠিক মতো শোনা যাচ্ছে এবং স্ক্রিন শেয়ার কি ঠিক আছে? জি ভাইয়া। ওকে। তো আপনারা জাস্ট দুই একজন দুই একটা টপিকের নাম চ্যাট বক্সে লিখতে পারেন, যে ভাই আমি টেলিমেডিসিন, বা আমি ডেঙ্গু, বা আমি এটা নিয়ে কাজ করতে চাই। মানে আপনাদের এরিয়া যে কোনো একটা টপিকের নাম চ্যাট বক্সে দুই একজন লিখতে পারেন, তখন আমরা উদাহরণগুলাও ওইভাবে দেবো। ঠিক ঠিক আছে। ওকে। তো এখানে লেখা আছে যে 7 রিসার্চ গ্যাপ, মানে 7টা রিসার্চ গ্যাপ, যার মাধ্যমে আমরা নতুন একটা কাজ করতে পারবো। ঠিক আছে। তো আমরা এই 7টায় এখন একটা একটা করে পড়বো। কারণ আপনারা যখন কোন একটা ডিফেন্স দেবেন, তখন যেন আপনারা একদম রেফারেন্স সহকারে দিতে দিতে পারেন, যে হ্যাঁ ডক্টর মাইলস বলছে 7টা রিসার্চ গ্যাপ, আমার গবেষণাটা 1 নাম্বার গ্যাপকে ফিল আপ করতেছে, বা আমার গবেষণা 1 এবং 3 নাম্বার গ্যাপকে ফিল আপ করতেছে, এইভাবে আপনি যুক্তিটা দেবেন। ঠিক আছে। ওকে। তো এই 7টা রিসার্চ গ্যাপের প্রথম যে রিসার্চ গ্যাপ, সেটার নাম হলো এভিডেন্স গ্যাপ। সেটার নাম হচ্ছে এভিডেন্স গ্যাপ। ঠিক আছে। আচ্ছা, এভিডেন্স গ্যাপের মেইন কথা কি ঠান্ডা মাথায় বুঝেন, ঠান্ডা মাথায় বুঝলেই আপনার জন্য বিষয়গুলো একদম ইজি হয়ে যাবে। প্রথমটার নাম হলো এভিডেন্স গ্যাপ। ঠিক আছে। আচ্ছা, আমি একদম শিটের মধ্যে, মানে আমি 3টা করে উদাহরণ জুড়ে দেবো, আমি জাস্ট শিটটা এখনো পুরো রেডি করি নাই। প্রত্যেকটা পয়েন্টের আন্ডারে 3টা করে রিয়েল লাইফ এক্সাম্পল জুড়ে দেবো আমি। তো রিসার্চ গ্যাপের প্রথম যে এলিমেন্ট, সেটা নাম হচ্ছে এভিডেন্স গ্যাপ। এভিডেন্স গ্যাপের মেইন কথা হলো, এই বিষয়ে অলরেডি গবেষণা আছে, কিন্তু গবেষণাগুলোতে আমরা কনক্লুসিভ কোনো সিদ্ধান্তে পৌঁছাইতে পারি নাই। এই বিষয়ে অলরেডি গবেষণা আছে, কিন্তু ওই গবেষণাগুলো দিয়ে আমরা কোনো কনক্লুসিভ সিদ্ধান্তে পৌঁছাতে পারি নাই। যেমন, একটু এটা আমি একটু আগে একটা শীট রেডি করতেছিলাম এআই ইউজ করে, আমি জাস্ট ওই শীটটা থেকে দেখাই, আপনাদের আশা করি মানে ভালোই লাগবে আর কি। মানে এই বিষয়ে অলরেডি গবেষণা আছে, কিন্তু ওই গবেষণাগুলো দিয়ে আপনি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেন না। যেমন ধরেন, এক্সারসাইজের সাথে ক্যান্সার রিস্কের সম্পর্ক নিয়ে আপনি গবেষণা করবেন। তা আপনি অনলাইনে যে আর্টিকেল গুলো পড়ছেন, কিছু আর্টিকেলে পেলেন যে যদি রেগুলার এক্সারসাইজ করা হয়, মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা হয়, তাহলে সেটা হচ্ছে যে ক্যান্সারের রিস্ক আসলে কমিয়ে দেবে। এটা আপনি কোন কোন স্টাডিতে আপনি পেলেন। আবার কোন কোন স্টাডিতে পেলেন যে না, আসলে রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজের সাথে পার্টিকুলার ওই ক্যান্সারের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ এখন আপনি বলতে পারেন যে ভাই, দুইটাই তো রিসার্চ, দুই গবেষণার ফাইন্ডিংস দুই রকম কেন হবে? দুই রকম হওয়ার পিছনে কারণ আছে। কারণ দুইটা রিসার্চ হচ্ছে ওয়ার্ল্ডের দুইটা কান্ট্রিতে হয়েছে, দুইটা কান্ট্রির মানুষের আর্থসামাজিক অবস্থা, হেলথের ইস্যু মানে ভিন্ন রকম। ফলে দুইটা গবেষণার ফাইন্ডিং দুই রকম হইতেই পারে। ঠিক আছে। মনে করেন আমরা হচ্ছে ধূমপান নিয়ে যদি স্টাডি করি, সব দেশের ধূমপানের যে মাত্রা সেটা কিন্তু সমান পাবো না। ঠিক আছে। যেমন আমি একটা স্টাডিতে ইনভলভ ছিলাম, সেটা হচ্ছে এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং, ইবিএফ। ঠিক আছে, মানে বাচ্চাদেরকে প্রথম 6 মাস যে দুধ পান করানো, সেটা আপনারা যেহেতু হেলথ ব্যাকগ্রাউন্ডে আপনারা জানেন। তা আমরা দেখলাম যে বাংলাদেশে বাচ্চাদেরকে প্রথম 6 মাস দুধ পান করানোর রেশিওটা হচ্ছে অ্যারাউন্ড 66%, অ্যাকর্ডিং টু বাংলাদেশ ডেমোগ্রাফিক হেলথ সার্ভে। কিন্তু এই ডেটাটা অন্যান্য দেশে অনেক ডিফার করে, যেমন সৌদি আরব, ইন্ডিয়া, এরকম অনেকগুলো দেশে 23%, 28%, মানে অনেক ডিফার করে, কোনো কোনো দেশে আমাদের চাইতেও বেশি। তো অর্থাৎ মানে ফাইন্ডিংসটা আসলে আমরা কনক্লুসিভ সিদ্ধান্তে পৌঁছাইতে পারতেছি না। ঠিক আছে। আবার আমরা দেখছি কিছু কিছু গবেষণা আছে এরকম, যে বাচ্চাদেরকে এক্সক্লুসিভলি যে ব্রেস্ট ফিডিং করানো হয় সেটার সাথে জিওগ্রাফিক্যাল সম্পর্ক আছে, কিন্তু কোনো কোনো গবেষণা বলছে না, জিওগ্রাফিক্যাল সম্পর্ক নাই। সহজ কথা হলো, আপনি যে এই বিষয়ে গবেষণা করতে চান সেই বিষয়ে অলরেডি গবেষণা আছে, কিন্তু নানান গবেষণা পড়ে আপনি এই এভিডেন্সটুকু পেয়েছেন যে এই বিষয়ে কোনো কনক্লুসিভ এভিডেন্সে এখনো গবেষকরা যেতে পারেনি, ওই বিষয়ের নানান রিসার্চের ফাইন্ডিংসে ভিন্নতা আছে। এটাকে বলা হচ্ছে এভিডেন্স গ্যাপ। এটাকে বলা হচ্ছে এভিডেন্স গ্যাপ। ঠিক আছে। তো এই এভিডেন্স গ্যাপের উপর ভিত্তি করে আপনি একটা নতুন গবেষণা করতে পারেন। এই এভিডেন্স গ্যাপের উপর ভিত্তি করে নতুন গবেষণা আপনি করতে পারেন। ঠিক আছে। আচ্ছা, এখন একটা টুলস আছে, যে টুলস এর মাধ্যমে কিছুটা এভিডেন্স গ্যাপ বের করা যায়। মানে বিষয়টা পুরোটা টুলস কেন্দ্রিক না, আমি জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করতেছি। দেখেন, নর্মাল নিয়ম হচ্ছে আপনি আপনার গবেষণা রিলেটেড 20টা আর্টিকেল ধরেন অনলাইন থেকে নামালেন। সেই 20টা আর্টিকেলের ফাইন্ডিংস গুলো আপনি পড়লেন। ফাইন্ডিংস গুলো পড়ে আপনি একটা ওয়ার্ড ফাইল হয়তো করতেছেন, একটা ওয়ার্ড ফাইলে ফাইন্ডিংস গুলো সামারি দিচ্ছেন, যে হ্যাঁ আমি ক্যান্সারের সাথে এক্সারসাইজের যে সম্পর্ক, সেটা নিয়ে আমি 20টা আর্টিকেল পড়লাম। এই 20টা আর্টিকেলের ফাইন্ডিংস এর সামারি এই এই এই। এরপর আমরা দেখি যে কোনগুলাতে এগ্রি করছে, কোনগুলোতে ডিসএগ্রি করছে, কোনগুলাতে সম্পর্ক পায় নাই।
এটা হচ্ছে একটা ম্যানুয়াল বা একটা ট্রেডিশনাল ওয়ে, ঠিক আছে? এই ট্রেডিশনাল ওয়েটাকে আপনি চাইলে সফটওয়্যার দিয়ে করতে পারেন অনেকটাই আর কি। সেটা হলো যদিও টুলসটা ফ্রি ছিল কিন্তু এখন পেইড হয়ে গেছে, তবু আমি জাস্ট জানাই রাখি আর কি যে এটা খুব বেশি দাম না, মানে অল্পই আর কি। তো যেমন ধরেন আমি এখানে প্রশ্ন জুড়ে দিলাম, একটু খেয়াল করেন, আমরা একটু আগে যে উদাহরণটা দিছিলাম সেই উদাহরণটা যদি জুড়ে দেই, এক্সারসাইজ এন্ড ক্যান্সার। জি বলুন দেবাশিস রয়, কি কোনো প্রশ্ন আছে? ওকে, ওকে। আচ্ছা ধরেন আমি এখানে এক্সারসাইজ এন্ড ক্যান্সার রিস্ক রিলেশন। আচ্ছা ধরেন আমরা এক্সারসাইজ এন্ড ক্যান্সার রিস্ক, এটাই আমাদের মেইন টপিক, ঠিক আছে? তো বা আমরা যদি ইম্প্যাক্ট অফ এক্সারসাইজ অন ক্যান্সার রিস্ক এটা লিখে আমরা সার্চ করি, হ্যাঁ খেয়াল করেন একটু ঠান্ডা মাথায়। আর একটা ফ্রি টুলস আছে, সেটাও দেখো। আমরা typeset.io নামে একটা টুলস আছে। মানে আমি বললাম যে প্রথম যে ইভিডেন্স গ্যাপের মেইন কথা হলো আপনি প্রিভিয়াস স্টাডি গুলো পড়ে আপনি এটা প্রুভ করছেন যে এই বিষয়ে এখনো গবেষকদের মধ্যে দ্বিধা আছে, ঠিক আছে? তো সে এখন আপনি যে পড়ছেন বিভিন্ন আর্টিকেল, সেটার প্রমাণ কি? তো এটা একটা টুলস, যে টুলস দিয়ে আপনি এই বিষয়ে রিলেটেড আর্টিকেল গুলো বের করতে পারবেন ফাইন্ডিং সহ। মানে এই টুলস আপনাকে যে আর্টিকেল গুলো আছে রিলেটেড, সেই আর্টিকেল গুলোর ফাইন্ডিংসটাও বের করে দেবে যে হ্যাঁ এই গবেষণাগুলো ফাইন্ডিং ছিল এটা। দেখেন আমি এন্টারে ক্লিক করলাম, এন্টার। আচ্ছা দেখেন, আবার বললি যে টুলসটা কেমনি ইউজ করবেন বা প্রিমিয়াম কেমনে পাবেন আমি বলছি। এই যে এখন আমি জাস্ট সার্চ করলাম যে ইম্প্যাক্ট অফ এক্সারসাইজ অন ক্যান্সার রিস্ক। আচ্ছা এটা নিয়ে এখন দেখেন একটা সামারি চলে আসছে 5টা পেপারের। আপনি চাইলে 10টা পেপারের সামারিও আনতে পারবেন যদি পেইড ভার্সন ইউজ করেন। আচ্ছা মানে 10টা পেপারকে সামারাইজ করে তারা একটা উত্তর দেবে যে হ্যাঁ এক্সারসাইজের সাথে ক্যান্সারের ইম্প্যাক্ট আছে কি নাই, এরকম একটা উত্তর এখানে পাবেন, ঠিক আছে? একটু ওয়েট, আসতে সময় লাগতেছে। এই উত্তরটা পেলেই ইনিশিয়ালি আপনি তো সিদ্ধান্ত নিতে পারবেন যে হ্যাঁ এই বিষয়ে যদি দেখেন যে সব আর্টিকেলেই একমত বা সব আর্টিকেলে দ্বিমত, তাহলে আর নতুন নতুন করে গবেষণার কিছু নাই, যদি সব আর্টিকেলে একমত বা সব আর্টিকেলে দ্বিমত হয়। কিন্তু যদি এমন দেখেন যে না কিছু আর্টিকেলে একমত কিছু আর্টিকেলে দ্বিমত, তখন আপনার মনে হবে যে না তাহলে আমি একটা নতুন কাজ করতে পারি। তো এই লাইনগুলো পড়লেই আপনি বুঝতে পারবেন বিভিন্ন আর্টিকেলে এই বিষয়ে কি বলছে। আচ্ছা এখন দেখেন আরো এটার আরো অনেক ফাংশন আছে এই এই টুলস এর। এখানে একটু ঠান্ডা মাথায় কিন্তু দেখতে হবে, যেহেতু টুলস হুট করে টুলসে চলে আসছি। আচ্ছা এখানে দেখেন এই রিলেটেড 10টা আর্টিকেল আছে। ভাইয়া এই জিনিসটা আরেকবার দেখাবেন কিভাবে এতগুলো আর্টিকেল সিলেক্ট করে নেব? আচ্ছা আচ্ছা আমি বললাম যে জাস্ট একটা ওয়েবসাইট, নাম হলো typeset.io। এই typeset.io তে মানে আমার উদ্দেশ্য হচ্ছে কি আমি এই বিষয়ে যে গবেষণাগুলোর ইভিডেন্স গ্যাপ আছে কিনা আমি বের করব। মনে করেন ক এর সাথে খ এর সম্পর্ক আছে কিনা, এক্সারসাইজের সাথে ক্যান্সার রিস্কের সম্পর্ক আছে আছে কিনা, আমি জাস্ট ওইটা লিখে সার্চ করলাম এই ওয়েবসাইটে, মানে ওয়েবসাইটের নামটা আরেকবার একটু ভালো করে বলেন, দিয়ে দেবো বুঝতে পারিনি typeset.io। typeset.io, ঠিক আছে? আমি দিয়ে দেবো নাম, ওগুলো দিয়ে দেবো বা শিটেও আপনারা পাবেন। আচ্ছা এখনই চেক করতে হবে, নট নেসেসারি। দেখেন typeset.io তে আমি জাস্ট ওইটা লিখে সার্চ করলাম, সার্চ করার পরে ওরা 10টা পেপার থেকে আমার একটা সামারি দিল। 10টা পেপার থেকে আমার একটা সামারি দিল। এই সামারিটা পড়লে আপনি বুঝতে পারবেন, যেমন এখানে দেখেন একদম সামারির লাস্ট লাইনটা খেয়াল করেন যে এই যে in summary the evidence strongly support the role of exercise in reducing cancer risk। তার মানে দেখেন ক্যান্সার রিস্কের সাথে এক্সারসাইজ যে সম্পর্ক সেটা হলো যে এক্সারসাইজ করলে ক্যান্সার কমবে, বেশিরভাগ স্টাডি আসলে এটা বলতেছে। তার মানে এই বিষয়ে আসলে এভিডেন্স গ্যাপ নাই, অলরেডি এটা প্রুভড হয়ে গেছে যে আপনার এক্সারসাইজ যদি করা হয় তাহলে ক্যান্সার রিস্ক আসলে কমবে। দেখছেন এখানে কিন্তু আপনি তাহলে একটা আপনার উত্তর পেয়ে গেলেন যে না এটা এই বিষয়ে তাহলে এভিডেন্স গ্যাপ নাই, অলরেডি এটা প্রুভেন, এরকম, ঠিক আছে? তো এই পুরো প্যারাটা পড়লে আপনি বুঝবেন যে বিভিন্ন গবেষণায় এক্সারসাইজের সাথে ক্যান্সার রিস্কের কি সম্পর্ক, কি কি পাইছে সেগুলার ছোট্ট সাম আপ এখানে পাবেন। আর আরেকটু নিচে গেলে দেখেন নিচের যে প্যানেলটা, এই এই যে প্যানেলটা, এই প্যানেল হচ্ছে সিমিলার যে আর্টিকেল গুলো, এই আর্টিকেল গুলোর সামারি পাবেন এখানে, মেথড পাবেন এখানে, এই আর্টিকেল গুলোর মূল ফাইন্ডিং কি ছিল সেটা এখানে পাবেন।
একটু আমি দেখাচ্ছি এই টুলসটা কিভাবে পাবেন সেটাও বলছি। এই যে আমরা এই যে আর্টিকেল গুলো আমাদেরকে দেখালো ক্যান্সার এবং এক্সারসাইজ নিয়ে, আমরা কাজটা করতাম কি আগে ম্যানুয়ালি, ধরেন আজ থেকে 5-7 বছর আগে তো মানুষ সবকিছু ম্যানুয়ালি করতাম। আমরা 10টা আর্টিকেল পড়তাম, 10টা আর্টিকেল পড়ে সেগুলোর ফাইন্ডিংস এক জায়গায় লিখে রাখতাম, এরকম মেথড এক জায়গায় লিখে রাখতাম। এই জিনিসটা এই টুলস অটো করে দেবে আপনাকে। যে আর্টিকেল গুলো দেখাচ্ছে প্রত্যেকটা আর্টিকেলের মেথড কি ছিল, এই যে প্রত্যেকটা আর্টিকেলের মেথড কি ছিল, এই যে রেজাল্ট কি ছিল, এই যে রেজাল্ট কি ছিল। আপনি চাইলে প্রত্যেকটা আর্টিকেল এরকম ক্লিক করে করে, বা প্রত্যেকটা আর্টিকেলের লিমিটেশন কি ছিল যেটা একটু পরে লাগবে। নর্মালি একটা আর্টিকেলের লিমিটেশন থেকেও আর একটা নতুন গবেষণার জন্ম হয়। তো এখানে ক্লিক করলে প্রত্যেকটা গবেষণার লিমিটেশন কি ছিল সেইটাও বের করে দেবে, ঠিক আছে। মানে এই যে টুলস আমি যদি এখন ক্লিক করি, একটু আসতে লেট হচ্ছে। তো এইটা পেইড ভার্সনটা নানান কাজে লাগে। মানে আমরা ধরেন এই এই টপিকে এই 20টা আর্টিকেলের লিমিটেশন কি, মেথড কি, সামারাইজেশনটা কি, মূল ফাইন্ডিংস কি, সেগুলো আমরা এক ক্লিকেই এখান থেকে পেয়ে যাব। দেখেন এই যে দেখেন আমরা এক্সারসাইজের সাথে ক্যান্সার রিস্ক নিয়ে আমরা সার্চ করছি, যে আর্টিকেল গুলো আমাদেরকে দেখাচ্ছে। এই যে প্রথম প্রথম আর্টিকেলটাতে আমরা পেলাম যে এই যে ক্যান্সার সাথে সম্পর্ক পেলাম। এই যে বললো যে এক্সারসাইজ হচ্ছে ক্যান্সারকে রিডিউস করে। আর আরেকটা গবেষণা পেলাম না এক্সারসাইজ গ্রুপ আসলে ইনক্রিজ হয় ক্যান্সারের সাথে ইস্যু, এটাও বললো রিডিউস। এটাও বললো রিডিউস করে। বেশিরভাগ আর্টিকেল যদি আমরা পাই যে না রিডিউসই করে, মানে একটা কনক্লুসিভ এভিডেন্স পেয়ে যাই, তাহলে আমরা বুঝবো যে না এই বিষয়ে আসলে আমাদের এভিডেন্স গ্যাপ নাই, মোটামুটি এই বিষয়ে সবাই অলরেডি একমত। ঠিক আছে। মনে করেন আপনি একটা গবেষণা করবেন যে ধূমপান করলে কি আসলে মানুষের ক্ষতি হবে কিনা। অলরেডি প্রিভিয়াসলি লিটারেচার তো বলতেছে প্রমাণ সহকারে যে না ধূমপান করলে ক্ষতি হচ্ছে, ফলে আপনি এটা আর নতুন গবেষণা করতে পারবেন না, কারণ আপনি যেটা সমস্যা নিয়ে গবেষণা করতেছেন সেটা অলরেডি প্রুভ। তো যেটা বললাম আর কি, আমি অনেক ভেতরে চলে গেছি, আসলে অনেকের একটু জটিল লাগতে পারে। সহজ কথা হলো আর কি, যদি এক কথায় বলি, সহজ কথা হলো আমরা নতুন একটা গবেষণা করতে পারি রিসার্চ গ্যাপ থেকে। আর রিসার্চ গ্যাপের একটা হলো এভিডেন্স গ্যাপ। এভিডেন্স গ্যাপ মানে এই বিষয়ে অলরেডি গবেষণা আছে, কিন্তু গবেষণাগুলোতে আপনার বৈপরীত্য আছে আর কি। মানে কেউ বলতেছে এই ফাইন্ডিংস, কেউ বলতেছে ওই ফাইন্ডিংস। তখন আপনি একটা নতুন গবেষণা করতে পারবেন। এই হচ্ছে এভিডেন্স ওয়ান। এভিডেন্স ওয়ানের জন্য একটা টুলস দেখালাম, নাম হলো টাইপসেট। এটা এখন পেইড হয়ে গেছে। বাংলাদেশি টাকায় প্রায় $97, মানে প্রায় 13,000 টাকা লাগবে কিনতে। আর এমনি কারো যদি লাগে, আমাদের ওই যে কোর্স কোঅর্ডিনেটর ওনার কাছ থেকেও নিতে পারবেন আরো কম দামে আর কি, 3-4 হাজার টাকায়। আচ্ছা, তবে আমার মনে হয় আপাতত না হলেও চলবে আর কি। আরেকটা টুলস আছে, এটা হচ্ছে ফ্রি। এটা হচ্ছে কনসেনসাস অ্যাপ। এই কনসেনসাস অ্যাপ এটাও একটা খুব দারুণ টুলস, আমাদের সামনের ক্লাসগুলোতে খুবই লাগবে। এটা সোফার ফ্রি। এই কনসেনসাসের কাজ হলো, আমরা একটু বুঝেন কিন্তু বিষয়গুলো, আমরা যদি কোনো একটা বিষয় নিয়ে অনলাইনে সার্চ করি, তাহলে আমাদেরকে বিভিন্ন ওয়েবসাইট, মানে গুগল আমাদেরকে বিভিন্ন ওয়েবসাইট দেখায়, সেখান থেকে আমরা উত্তরটা খুঁজে বের করি। মনে করেন আমরা এটাই প্রশ্ন করলাম যে ধূমপান করার সাথে হার্ট অ্যাটাকের সম্পর্ক আছে কিনা। গুগল আমাদেরকে পত্র পত্রিকার খবর দেখাবে, ভিডিও দেখাবে, নানান কিছু দেখাবে। কিন্তু আমরা চাই কি, আমরা চাই যে রিসার্চ আর্টিকেল ঘেটে উত্তর দিই। তো কনসেনসাস হচ্ছে এমন একটা টুলস, যে টুলসে আপনি কোনো প্রশ্ন করলে সে রিসার্চ আর্টিকেল ঘেটে আপনাকে উত্তর উত্তর দেবে। মানে ওই প্রশ্নের উত্তর বিভিন্ন রিসার্চ আর্টিকেলে কি আছে সে আপনাকে ওইভাবে উত্তর দেবে। ব্যাপারটা দেখেন, আমি এখন প্রশ্ন করলাম যে ইম্প্যাক্ট অফ এক্সারসাইজ অন ক্যান্সার রিস্ক, এটা নিয়ে আমি এখন কনসেনসাসকে প্রশ্ন করবো। জাস্ট আপনারা consensus.com এ গিয়ে, consensus.app এই ওয়েবসাইটে গিয়ে প্রথম একটা অ্যাকাউন্ট খুলে নেবেন অ্যাজ ইউজুয়াল নিয়ম। ঠিক আছে। আচ্ছা, এরপর এখানে জাস্ট যে কোনো কিছু আপনি প্রশ্ন আকারে দিবেন আর কি। আপনি যে বিষয়ে গবেষণা করতে চান সেটাকে প্রশ্ন আকারে এখানে দেবেন, দেন ইন্টার দিবেন। একটু ইন্টার দিবেন। আমি প্রশ্ন করছি যে ইম্প্যাক্ট অফ এক্সারসাইজ অন ক্যান্সার, এটা নিয়ে আমি প্রশ্ন করলাম। এখন খেয়াল করেন, সে আমাকে হচ্ছে 10টা পেপার অ্যানালাইজ করে, এই যে মূল কথা যেটা, মানে মূল এই বিষয়ের মেইন কথা কি, বলে যে এই গবেষণাগুলো বলতেছে এক্সারসাইজ করলে ক্যান্সারটা আসলে রিডিউস হওয়ার সম্ভাবনা থাকে। এবং এই বিষয়ে আরো আরো যে পেপার গুলা পেয়েছে, সে রিসার্চ পেপার পেয়েছে, সেগুলার কি ইনসাইট গুলা কি ছিল সেটা রেফারেন্স সহকারে দেওয়া আছে। কি ইনসাইট গুলা কি ছিল সেগুলো একদম রেফারেন্স সহকারে দেওয়া আছে। তো এই টুলসটাও আমাদেরকে সামহাও নানান কাজে হেল্প করবে, রিসার্চে শুধু এই কাজটাতে না, নানান কাজে হেল্প করবে। ঠিক আছে। ওয়েবসাইটের নাম হলো কনসেনসাস। ওয়েবসাইটের নাম হলো কনসেনসাস, ঠিক আছে। যেমন একজন প্রশ্ন করলো যে ডাজ ক্রিয়েটিন হেল্প বিল্ড মাসেল,
ক্রিয়েটিনটা কি আসলে আমাদের মাসেল বিল্ডিং এ হেল্প করে করে কিনা। জাস্ট আপনি এই প্রশ্নটা এখানে করলেন, খেয়াল করেন এই কিভাবে আমরা এভিডেন্স গ্যাপ এই টুলস দিয়ে বের করতে পারি। তা আপনাদের কি বোরিং লাগছে নাকি আমরা এভাবেই দেখাবো? একটু টুলস গুলা এক্সপ্লোর করতে চাচ্ছি। আমরা কি বুঝতেছি? আমরা, হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, বিষয়টা হলো আমরা তো সনাতন মেথডে তো যেতে পারি, আর্টিকেল না ডাউনলোড। না, এইভাবে দেখালেই ভালো, এইভাবে দেখালেই কিছুটা বোধগম্য হবে সবার জন্য। রাইট রাইট, সনাতন মেথডে কিন্তু অনেক লেন্দি এবং মানে আপনি খুঁজে পাবেন কই? আপনি দেখুন বিগিনার, আপনি এখনই তো একটা আর্টিকেল দেখে অ্যানালাইসিস করে ফেলতে পারবেন না অ্যাডভান্সদের মতো। আচ্ছা, এখন ধরেন আপনি প্রশ্ন করলেন যে ক্রিয়েটিনটা কি আসলে মাসেল বিল্ডিং এ হেল্প করে কিনা, এটা নিয়ে আপনি একটা প্রশ্ন করলেন এখানে। দেখেন কনসেনসাস তার নিজস্ব যে অ্যানালাইসিস, আর্টিকেল অ্যানালাইসিস করে বলেছে ইয়েস 80%, নো 0%, পসিবিলিটি 20%। তার মানে এই বিষয়ে মোটামুটি রিসার্চাররা অলরেডি প্রুভড হয়ে গেছে যে হ্যাঁ, মানে এই বিষয়ে মেইন উত্তরটা হচ্ছে ইয়েস। দেখেন এই যে মেইন উত্তরটা ইয়েস, এবং এটা সামারি এখানে আছে এবং প্রত্যেকটা আর্টিকেলের মেইন কি কি পেয়েছে এটা রেফারেন্স সহকারে এখানে আছে। ঠিক আছে, এই তো যেটা বললাম যে এইভাবে আমরা এভিডেন্স গ্যাপ ম্যানুয়ালিও খুঁজতে পারি, টুলস এর মাধ্যমেও খুঁজতে পারি। যেখানে দেখবেন যে এই বিষয়ে অলরেডি দ্বিধাদ্বন্দ্ব আছে, মানে কাইন্ড অফ দুই টাইপের পেপারই আছে, তখন আপনি বুঝবেন যে হ্যাঁ, এইটা নিয়ে আমি নতুন কাজ করতে পারি। ঠিক আছে, যেমন আমি গত ব্যাচে এই উদাহরণটা দিয়েছিলাম, এটা অবশ্যই ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ডের উদাহরণ। এই যে, তো ডিরেক্ট ক্যাশ ট্রান্সফার কি আসলে পভার্টি কমায় কিনা, তখন ওটার পক্ষে বিপক্ষে দুই দিকে যুক্তি ছিল। ঠিক আছে, যাই হোক, তাহলে আমাদের এই গেল হচ্ছে প্রথম এলিমেন্ট। প্রথম এলিমেন্টের আরো আরো উদাহরণ আপনারা শিটে পাবেন। ঠিক আছে, এই যে যেমন একটা ভাইয়া কমন উদাহরণ সোশ্যাল মিডিয়া ইউজের সাথে মেন্টাল হেলথের যে ইম্প্যাক্ট বা ইফেক্ট, এই টাইপের যে গবেষণাগুলো আপনারা দেখবেন যে নানান গবেষণা, এটার পজিটিভও আছে নেগেটিভও আছে, আপনি এটা নতুন গবেষণা করতে পারেন। এই হলো আমাদের এলিমেন্ট ওয়ান। জি বলুন। ভাইয়া typeset.io ওইটা ওটা তো পেইড, আর কনসেনসাস এটা কি আমরা যে কেউ এটা দেখতে পারবো? এটা ফ্রি, সোফার ফ্রি আছে, মানে কনসেন্ট্রেট অফ পেইড, কিন্তু ফ্রি ভার্সনটা মোর দেন ইনাফ, আমি ফ্রি ভার্সনটা ইউজ করি। ঠিক আছে, কনসেনসাসটা মানে সোফার ফ্রি ভার্সনটা মোর দেন ইনাফ আপনার গবেষণার কাজের জন্য। ঠিক ঠিক আছে, ওকে। তাহলে আমরা এই হলো এভিডেন্স গ্যাপের কথা। এভিডেন্স গ্যাপের মেইন কথা যদি আপনি বুঝতে পারেন, আপনাকে দেখেন অনেক সময় ভাইভাতে প্রশ্ন করবে, আপনাকে ভাইভাতে প্রশ্ন করবে যে এই বিষয়ে তো অলরেডি কাজ আছে, তাহলে আপনি কেন কাজ করতেছেন? অলরেডি তো বিভিন্ন কাজ আছে, আমেরিকা আছে, ইন্ডিয়াতে আছে, তাহলে আপনি কেন মানে কিভাবে কেন কেন এই কাজটা করতেছেন? তখন আপনি এভিডেন্স গ্যাপের কথা বলতে পারবেন যে অলরেডি কাজ থাকলেও ইবিএফ নিয়ে অলরেডি কাজ আছে, কিন্তু ইবিএফ এর পার্সেন্টেজ বাংলাদেশে 65, সৌদি সৌদি আরবে 38, জর্দানে 42। তার মানে এই বিষয়টায় কোনো কনক্লুসিভ এভিডেন্স নাই, বা এই বিষয়ে আসলে এভিডেন্সে গ্যাপ আছে, রেজাল্টে গ্যাপ আছে। ঠিক আছে, ওকে। কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, বা চ্যাট বক্সেও লিখতে পারেন আর কি। একজন বলেন কিভাবে চেক করবো রিসার্চ হয়েছে কিনা কনসেনসাস অ্যাপে? হ্যাঁ, কনসেনসাস অ্যাপে জাস্ট কোশ্চেন আকারে সার্চ সার্চ করবেন যে কোনো কিছু। ঠিক আছে, এই আর কি, ওকে। ভাই আমার একটা ভাইয়া আমার কোশ্চেন একটা ছিল। কোশ্চেন ছিল। একটু কি আমরা কোশ্চেন গুলো কি শেষে নিলে বেটার হবে না এখনই নিয়ে নেবো? যে বলুন, বলুন বলুন। জি ভাইয়া, ওখানে আপনি প্রথমে বললেন যে বৈপরীত্য থাকলে আসলে রিসার্চ করাটা যুক্তিযুক্ত। তো কনসেনসাস অ্যাপে কতটুকু বৈপরীত্য থাকলে আমি চিন্তা করতে পারবো না যে না, আচ্ছা এটা আমার এই টপিকটাতে আমি আমি বলি রিসার্চ করতে পারি? কনসেনসাস অ্যাপটা কিন্তু কোনো পাবলিশারদের ডেভেলপ করা টুলস না। তাহলে এইটা হচ্ছে কাইন্ড অফ আপনার হেল্পিং হ্যান্ড আর কি। মনে করেন আপনি রিসার্চ গ্যাপ খুঁজতেছেন, সাথে একটা ছোট ভাইকে রাখলেন, সে আপনাকে 20টা আর্টিকেল খুঁজে একটা মন্তব্য করে দিল যে হ্যাঁ 15টা আর্টিকেল এটার পক্ষে, 5টা বিপক্ষে। কিন্তু কনসেনসাস ইটসেলফ মানে এটা কোনো টুলস না আর কি, মানে পাবলিশারদের নিজেদের বানানো কোনো টুলস না। আমার কথা বলছেন, এটা আপনার নিজের সুবিধার্থে আপনি এই টুলসটা ইউজ করতেছেন। আচ্ছা সেক্ষেত্রে বুঝতে পারছি। এখন সেক্ষেত্রে কতটুকু ডিফারেন্স থাকলে না না একটা না, তো রিসার্চ? এখানে এখানে কতটুকু বা পার্সেন্টেজ এখানে মেজার করা যাবে না। আপনাকে তো কনসেন্সাস দেখাবে যে এই বিষয়ে অলরেডি এই এই কাজগুলো আছে, কিছু আছে পক্ষে আছে, কিছু আছে বিপক্ষে। আপনি ফার্দার নিজে ঘাটাঘাটি করে বা ওই আর্টিকেল গুলো পড়ে আপনি ডিসাইড করবেন যে এইটা আসলে আপনি কাজ করবেন কিনা। আমার কথা বলছেন, মানে আচ্ছা বিষয়টা এমন না যে কনসেন্সাস আপনাকে ডিটারমাইন করে দেবে, কারণ রিসার্চ আপনি কাজ করবেন কিনা এটার সাথে আরো অনেক ফ্যাক্টর জড়িত। হয়তো কনসেন্স মানে আচ্ছা সবকিছু, ধরেন এভিডেন্স গ্যাপ আছে কথার কথা, কিন্তু এই বিষয়ে কাজ করার মতো আপনার ফান্ড নাই, লোক বল নাই, তো আপনি কাজ করতে পারবেন, মানে আরো অনেক ফ্যাক্টর জড়িত। আপনাকে জাস্ট কনসেন্সাস কাইন্ড অফ আপনাকে হেল্পিং হ্যান্ড আর কি। আমার কথা বুঝছেন? জি ভাই, বুঝতে পারছি। ওকে। ইমরান একটা প্রশ্ন করতে, এই টুলস দিয়ে তাহলে রেফারেন্স কালেক্ট করা যাবে? রাইট, এটা রেফারেন্স সহকারে দেয়, তো এই জন্য আমি এই টুলসটা আসলে প্রমোট করতেছি। ঠিক আছে, ওকে।
একজন একটা ভালো ভালো প্রশ্ন করছেন, ডক্টর ইশতিয়াক আনাম নোবেল। সেটা হলো, এই যে টুলসের যে আর্টিকেল গুলো আমাদেরকে দেখায়, এই আর্টিকেল গুলো কি সবগুলোই কি ভালো ভালো রেফারেন্স, নাকি এখানে নর্মাল রেফারেন্সও আছে বা ভুয়া রেফারেন্সও আছে? এটা খুব মানে খুব দরকারি একটা প্রশ্ন করছেন। টাইপ সেট এবং যে কনসেনসাস, আমি প্র্যাকটিক্যালি ইউজ করে দেখছি যে এখানকার বেশিরভাগ রেফারেন্সই ভালো, এবং এখানে কাস্টমাইজ করার অপশন আছে। ফিল্টারে গেলে আপনি চাইলে Q1 Q2 জার্নাল এরকম ফিল্টার করে দিতে পারবেন, যে আপনি যে আউটপুট গুলা চাচ্ছেন সেগুলা কি আপনি ওভারঅল সব আর্টিকেল থেকে চাচ্ছেন, নাকি আপনি শুধুমাত্র ভালো জার্নাল গুলা থেকে চাচ্ছেন, মানে Q1 Q2 Q3 Q4 থেকে চাচ্ছেন। এইটা এখান থেকে ঠিক করে দেওয়া যায়। তবে ওভারঅল এখানে যে আর্টিকেল গুলো আছে, মানে এর যে সংগ্রহশালা, এই সংগ্রহশালায় কিন্তু অনেক ভুয়া আর্টিকেলও আছে এবং অনেক নর্মাল আর্টিকেলও আছে। এখন বলতে পারেন যে ভাই তাহলে তো বিষয়টা সমস্যা হয়ে গেল, কিন্তু বিষয়টা তো সমস্যা এই জন্যই হয় নাই, কারণ আপনি তো নিজে চেনেন যে ভুয়া আর্টিকেল কোনগুলো বা ভালো আর্টিকেল কোনগুলো। আমার কথা বুঝছেন? এই যে এটা কিন্তু দেখেন, এটা আগে কিন্তু পুরোটাই ফ্রি ছিল, এখন জাস্ট ডেলি মনে হয় 5টা না কয়টা সার্চ ফ্রিতে দেওয়া যায়, এর বেশি দেওয়া যায় না। তো মানে এগুলো আস্তে আস্তে পেইড হয়ে যাবে, কিন্তু সোফার মানে ফ্রি সার্ভিসটাও ভালো আছে। ডেইলি মনে হয় 5টা সার্চ করা যায়, আমি যতটুকু ইউজ করতেছি আর কি। যেটা বললাম যে এই ওয়েবসাইটে সবগুলো আর্টিকেলকে আমরা রিলাই করতে পারবো না, কিন্তু কথা হলো যে আমরা তো আসলে জানি যে একটা আর্টিকেলের ভালো আর্টিকেলের বৈশিষ্ট্য কি। ফলে আমরা যখন ওই আর্টিকেল থেকে তথ্য নেব, তখন আমরা আসলে ওই জিনিসটা একটু নিজেরা এনশিওর করে নেবো আর কি, ঠিক আছে? আর এখানে যেটা বললাম, এখানে ফিল্টার করা যায় আর কি, আপনি কোন টাইপের আর্টিকেল থেকে তথ্য নেবেন, ঠিক আছে? এই আর কি। এই দেখেন এখানে ডান দিকে একটা প্যানেল আছে, জার্নাল Q1 Q2 Q3 Q4, আপনি চাইলে নিজে ফিল্টার করে দিতে পারবেন, ঠিক আছে? তবুও যাচাই বাছাই করে নেওয়াটাই ভালো, যেহেতু টুলস আমরা ইউজ করি আমাদের হেল্পিং হ্যান্ড হিসেবে। ওকে, তো এইগুলো আমাদের প্রথম পয়েন্ট। অনেক লং ডিসকাশন হলো এলিমেন্ট 1 নিয়ে, অন্যগুলো এত কঠিন হবে না। আচ্ছা, তো এইগুলো হচ্ছে এলিমেন্ট 1, এভিডেন্স গ্যাপ, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা যাবো এলিমেন্ট 2 তে। এলিমেন্ট 2 এর নাম হচ্ছে নলেজ গ্যাপ। নলেজ গ্যাপ মানে হচ্ছে যে, সহজ কথা, যে এই বিষয়ে গবেষণা হয়নি এজন্য আমি গবেষণা করব, এই বিষয়ে গবেষণা হয়নি এই জন্য আমি গবেষণা করব। মানে বিশেষ করে যারা আমরা উম নতুন কোনো বিষয় নিয়ে গবেষণা করি, তখন আমরা বলি যে আমরা নলেজ গ্যাপের উপর রিসার্চ করতেছি, ঠিক আছে? আমরা নলেজ গ্যাপের উপর রিসার্চ করতেছি, ঠিক আছে? যেমন একজন বললো যে বিভিন্ন স্পেসিফিক রেয়ার ডিজিজ অনেক সময় উদ্ভব হয়। যেমন কোভিড যখন প্রথম আসলো, তখন তো আসলে কোভিড নিয়ে রিসার্চ হয়নি। তখন কেউ কোভিড এর সাথে ইকোনমি, কোভিড এর সাথে হেলথ, কোভিড এর সাথে এডুকেশন, আমরা নানান ফিল্ডে কিন্তু রিসার্চ করছি। সবগুলা রিসার্চে কিন্তু হচ্ছে নলেজ গ্যাপের উপর, মানে অর্থাৎ কোভিড এডুকেশনকে কতটা ক্ষতিগ্রস্ত করে আমরা তো জানি না, আমরা তখন এই রিসার্চ করে বের করলাম। অর্থাৎ সহজ কথা বললে, যে এই বিষয়ে গবেষণা নেই, সেই বিষয়ে যদি আপনি গবেষণা করেন, তখন এটাকে বলবো হচ্ছে নলেজ গ্যাপ। এখন এই বিষয়ে গবেষণা নেই বলতে কি বুঝাচ্ছি, সেটা হলো যেখানে এখানে বললো যে, এই যে মনে করেন আপনি নিউরোলজিক্যাল ডিসঅর্ডার নিয়ে গবেষণা করবেন, তো আপনি লিটারেচার সার্চ করে দেখলেন যে এটার ট্রিটমেন্ট বা কোনো জেনেটিক যে আন্ডারস্ট্যান্ডিং, এটা নিয়ে রিসার্চ আপনি পাননি, মানে আপনি সার্চ করে আপনি পাননি। তো তখন আপনি বললেন যে আমি এই বিষয়ে গবেষণা করব, কারণ এটা আপনার নলেজ গ্যাপকে ফিল করতেছে। তো বর্তমান যে বাস্তবতা, এই বাস্তবতায় বলতে পারি যে নলেজ গ্যাপটা আসলে আমাদের দ্বারা আসলে ফিল আপ করা খুব টাফ, কারণ মানে বর্তমানে রিসার্চ জিনিসটা এত দূর এগিয়ে গেছে যে আমরা বাংলাদেশে বসে একটা নতুন আইডিয়া জেনারেট করবো, তার আগেই দেখবেন কেউ না কেউ আসলে করে ফেলছে। তবুও যদি আপনি এমন কোনো টপিক পান, যেমন যারা সোশ্যাল সায়েন্স, যেমন ধরেন আপনি বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে যদি কোনো গবেষণা করেন, দেখবেন যে সবগুলা গবেষণায় নলেজ গ্যাপ কভার করবে, কারণ এটা নিয়ে খুব বেশি রিসার্চ হয়নি। ফুটবল দল নিয়ে রিসার্চ হয়নি। তা আপনাদের মেডিকেল সেক্টর রিসার্চ অনেক দূর আগে গেছে, ফলে আসলে খুব মানে আপনাদের নলেজ গ্যাপের উপর রিসার্চ করা মানে স্কোপ হবে খুব কমই হয়তো। নলেজ গ্যাপ মানে এই বিষয়ে গবেষণা এখনো হয়নি, মানে এটা এখনো আনডিসকভার্ড অবস্থায় আছে। আপনি রিসার্চ করে এটা ডিসকভার করবেন, ঠিক আছে? এইটাকে বলা হচ্ছে নলেজ গ্যাপ, ঠিক আছে? আপনি যদি কখনো তবু এরকম টপিক খুঁজে পান, আপনি বলবেন যে আপনি আপনার গবেষণার মাধ্যমে আপনি নলেজ গ্যাপটা ফিল আপ করতেছেন, ঠিক আছে? এই আর কি। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে যে, এই যে একটা উদাহরণ দেওয়া আছে যে আপনি জেনেটিক ডিটারমিনেন্টের সাথে মেন্টাল হেলথ ডিসঅর্ডারের গবেষণা করবেন। তা আপনি দেখালেন যে রিলেটেড বিষয়ে গবেষণা হলেও পার্টিকুলার আপনি যে বিষয় নিয়ে গবেষণা করবেন, এই যে জিনোম ওয়াইড অ্যাসোসিয়েশন স্টাডি, মানে এরকম নানান পার্টিকুলার যে বিষয় আপনি স্টাডি করবেন, সেই বিষয়ে এখনো গবেষণা হয়নি, ঠিক আছে? এ আর কি। তো তখন আপনি যদি নতুন রিসার্চ করেন, এটাকে বলবেন নলেজ গ্যাপ। এবং নলেজ গ্যাপের উপর রিসার্চের দ্বারাই কিন্তু মূলত এই যে নোবেল পুরস্কার বা বড় বড় পুরস্কার গুলো আসে, মানে একটা নলেজ গ্যাপ আপনি ফিল আপ করতেছেন, নতুন নলেজ আপনি আনতেছেন,
এটাকে বলে নলেজ গ্যাপ। ঠিক আছে, আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। এটা খুব মানে কঠিন মনে করার কোনো কারণ নাই। ঠিক আছে, এই আর কি। ওকে, এখানে এখানে বললো যে নলেজ মে নট এক্সিস্ট ইন অ্যাকচুয়াল ফিল্ড, বললো যে নলেজটা নাই, এটাই হচ্ছে নলেজ গ্যাপ। ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে প্র্যাকটিক্যাল গ্যাপ। প্র্যাকটিক্যাল গ্যাপটা আসলে আমি খুব বেশি কখনো চোখে পড়ে নাই। প্র্যাকটিক্যাল গ্যাপ বলতে বোঝায়, ধরেন নানান স্টাডিতে কিছু রিকমেন্ডেশন আসলো যে এই জিনিস, ধরেন কথার কথা, আমাদের যে ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা রোড রোড অ্যাক্সিডেন্ট, এইটা সলিউশন করার জন্য এই এই কাজগুলো করতে হবে। এটা একটা গবেষণার রিকমেন্ডেশন আসলো, কিন্তু সেই রিকমেন্ডেশনের উপর ভিত্তি করে কোনো প্র্যাকটিক্যাল কাজ হয়নি। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখেন, মনে করেন আপনি কোনো একটা স্টাডি করে আপনি কিছু হেলথ পলিসি আপনি রিকমেন্ড করলেন যে হ্যাঁ, অমুক ডিজিজ প্রিভেনশন করতে হলে আমাদেরকে এই মেজারমেন্ট গুলা নেওয়া, মানে এই মেজারমেন্ট গুলা নেওয়া নেওয়া লাগবে। এটা কোনো একটা স্টাডি এর রিকমেন্ডেশন ছিল, কিন্তু সেই রিকমেন্ডেশন গুলোর উপর ভিত্তি করে প্র্যাকটিক্যাল কোনো কাজ হয়নি। তখন আপনি চাইলে প্র্যাকটিক্যাল কাজ করতে পারেন। এখন দেখেন, এটা কিন্তু একটা একদিক দিয়ে গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু একটু আগে যে টাইপসেট নামক টুল দেখছি, সেই টুলসে কিন্তু আমরা চাইলে এই, ওই যে যেটা দেখাইছি, আমরা কোনো একটা আর্টিকেল আপলোড দিলে, এটা আসলে, আচ্ছা দেখাই দিই, হ্যাঁ। মানে কোনো একটা আর্টিকেল আপলোড দিলে আপনি যদি ওই আর্টিকেল সংক্রান্ত প্রশ্ন করেন, তখন সে এটা নিয়ে উত্তর দিয়ে দেবে। মনে করেন আমি টাইপসেটে, দেখে আসলে কাজটা কি, টাইপসেটে একটা আর্টিকেল আপলোড দিলাম, আপলোড দিয়ে বললাম যে এই আর্টিকেলের লিমিটেশন কি, এই আর্টিকেলের ইমপ্লিকেশন কি, বা এই আর্টিকেলের রিকমেন্ডেশন কি, টাইপসেট কিন্তু উত্তর দিয়ে দিয়ে দেবে। এখন ওই রিকমেন্ডেশন গুলা যদি এখনো কাজ না হয়ে থাকে, তা আপনি চাইলে প্র্যাকটিক্যাল গ্যাপ ধরে সেই কাজগুলা করতে পারেন। ঠিক আছে। আচ্ছা দেখেন, এখানে টাইপসেটে ঢুকলাম, ঢুকাবার লেখা আছে আস্ক কোশ্চেন অন পিডিএফ। আমি জাস্ট কোন একটা রিসার্চ আর্টিকেল এখানে আপলোড দিচ্ছি, খেয়াল খেয়াল করেন, কোন একটা রিসার্চ আর্টিকেল এখানে আপলোড দিচ্ছি, হ্যাঁ। আশা করি আপনাদের বিষয়গুলো বিরক্ত লাগবে না। উম আমি একটা আর্টিকেল ডাউনলোড দিই, আমার এটা নতুন পিসি, তো আমি একটা আর্টিকেল ডাউনলোড দিচ্ছি, হ্যাঁ, একটু আমাকে just সময় দিন। তা এই টুলসে কিন্তু নানানভাবে হেল্প করবে। যেমন যেটা বললাম যে এই টুলস ব্যবহার করে কিন্তু আপনি আর্টিকেল পড়ার কাজেও এটাকে ব্যবহার করতে পারবেন। দেখ, আমি একটা আর্টিকেল ওপেন করি, wait। এই যে আমি ইবিএফ নিয়ে একটা কাজ করেছিলাম 2022-এ, এটা কিন্তু ইমপ্যাক্ট ফ্যাক্টর 7 জার্নালে পাবলিশ হয়েছে। ঠিক আছে, তো ওই আর্টিকেলটা থেকে দেখাই, আর্টিকেলটাকে ডাউনলোড দিই, দেন বলছি। এই যে আমি জাস্ট আর্টিকেলটা এখন জাস্ট দেখেন, টাইপসের ওয়েবসাইটে ঢুকলাম, আস্ক অন এ পিডিএফ, এখানে গেলাম, এই পিডিএফটাকে জাস্ট আপলোড করে দিলাম, যেটা ডাউনলোড করলাম আর কি। মানে যে কোনো আর্টিকেল আপনি যদি পড়তে চান, টাইপসেট আপনাকে হেল্প করবে। কেমনে হেল্প করবে দেখেন, জাস্ট আর্টিকেলটাকে আমি টাইপসেটে আপলোড করলাম, হ্যাঁ। আশা করি আপনাদের বিরক্ত লাগবে না বিষয়টা। আচ্ছা, খেয়াল খেয়াল করেন, সরি, একটু খেয়াল করেন। আমরা কি দেখতে পাচ্ছি স্ক্রিন, যেহেতু ঘন ঘন স্ক্রিন চেঞ্জ করতেছি, অত একটু স্লো হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাচ্ছি কিনা, দেখতে পাচ্ছি স্ক্রিন? জি ভাইয়া, দেখতে পাচ্ছি। ওকে, দেখেন একটা আর্টিকেল আমি আপলোড করলাম। এখন দেখেন ডান দিকের প্যানেলে আপনি যদি ধরেন এখানে মেথডে ক্লিক করেন, তাহলে এই আর্টিকেলে কি মেথড ইউজ করছেন সেটা বর্ণনা চলে আসবে। আপনি যদি এখানে রিলেটেড পেপারে ক্লিক করেন, তাহলে এই গবেষণা রিলেটেড পেপার গুলো এখানে দেখাবে। আপনি যদি লিমিটেশনে ক্লিক করেন, তাহলে এই আর্টিকেলের লিমিটেশনটা কি সেটা এখানে চলে আসবে। যেন আমি এখানে লিমিটেশনে ক্লিক ক্লিক করলাম, এখন দেখেন এই পেপার ঘেটে এই আর্টিকেলের লিমিটেশনে ওনারা কি লিখে রাখছে সেটা কিন্তু এখানে আপনার চলে আসবে। দেখেন এখানে বললো যে এই স্টাডিটা ছিল রেট্রোস্পেক্টিভ, এর একটা লিমিটেশন, তারপর এই স্টাডিতে অমুক, মানে স্টাডি এর লিমিটেশন গুলো এখানে বলা আছে। আচ্ছা, আমরা আওয়াজ করতেছি কে প্লিজ, এত ভেঙে ভেঙে দেখাচ্ছি, আওয়াজ করলে তো জিনিসটা সমস্যা ব্যাপার। দেখেন, মনে করেন এখানে বাই ডিফল্ট অনেকগুলো কোশ্চেন সেট করা আছে, আমি জানতে চাই যে এই গবেষণার রিকমেন্ডেশন বা ফিউচার ওয়ার্ক সাজেশন কি ছিল। এই যে ফিউচার ওয়ার্ক সাজেশন ক্লিক করলাম, চলে আসলো। দেখেন, এরকম যে কোনো একটা আর্টিকেল আপলোড দিয়ে ওই আর্টিকেল সম্পর্কে আপনি যত কোশ্চেন করবেন, এটা হচ্ছে এখান থেকে স্ক্যান করে উত্তরটা চলে চলে আসবে। দেখেন এই যে এই গবেষণার রিকমেন্ডেশন হচ্ছে যে এই যে মানে ইবিএফ এর রেটটাকে 90% করে ফেলেন। এখন ধরেন ইবিএফ এর রেটকে 90% কিভাবে করা যায় না যায়, আপনি এটা নিয়ে চাইলে একটা নতুন স্টাডি করতে পারেন।
এই গবেষণায় আরেকটা রিকমেন্ডেশন ছিল ম্যাটারনিটি লিভ 1 বছর করে দেওয়া। এই গবেষণায় আরেকটা রিকমেন্ডেশন ছিল ওয়ার্ক প্লেসে সার্বজনীন ভাবে ব্রেস্ট ফিডিং জোন তৈরি তৈরি করা। তো এটা হচ্ছে এই গবেষণার রিকমেন্ডেশন। ঠিক আছে, এখন দেখেন প্রত্যেকটা রিকমেন্ডেশন নিয়ে যখন আপনি আবার প্র্যাকটিক্যাল রিসার্চ যখন হবে, তখন আমরা বলবো যে আমাদের এই রিসার্চটা মূলত এই গ্যাপটাকে ফিল আপ করছে, প্র্যাকটিক্যাল নলেজ গ্যাপ। লাগবে না বলতো? আচ্ছা, ঠিক আছে। তো এখন যেটা বললাম আর কি, যে টাইপ সেট নামক টুলসটা দেখছেন এখানে কত চমৎকার। যে কোনো একটা আর্টিকেল আপলোড দিলে ওই আর্টিকেল থেকে প্রশ্ন করে করে নানান ডেটা বের করতে পারবেন। আচ্ছা, এখন অনেকেই বলেন যে ভাই আচ্ছা, এখন একজন প্রশ্ন করে, এটা কি কনসেনসাস দিয়ে করা যাবে? না, কনসেনসাসের কাজ এটা না। আচ্ছা, অনেকে বলতে পারেন যে আমি তো, আপনি আপলোড দিয়েছেন আসছে, আমি আপলোড দিলে তো আসে না। বিষয়টা হলো যে এই আর্টিকেলে এই তথ্যগুলো আছে বলেই টাইপসেট বের করে দিতে পারছে। ঠিক আছে, এটা কিন্তু ব্যাপারটা মাথায় রাখবেন। আচ্ছা, আরো মজার জিনিস আছে এই আর্টিকেল পড়তে গেলে। ধরেন একটা আর্টিকেল আপনি পড়তে গেছেন, কোন একটা লাইন আপনি বুঝতেছেন না। হ্যাঁ, আপনাদের এখানে খুব ছোট দেখা যাচ্ছে, আমি বুঝতে পারতেছি। মনে করেন এই আর্টিকেলটা পড়তে গিয়ে আপনি, ধরেন এই যে লেখা আছে এখানে লেভেল, ধরেন লজিস্টিক রিগ্রেশন, এই শব্দটা না আপনি বুঝতেছেন না। আপনি এই শব্দের উপর ক্লিক করে এক্সপ্লেইন টেক্সটে যদি ক্লিক করেন, এক্সপ্লেইন টেক্সট, তখন সে আপনাকে এই শব্দটা বুঝিয়ে দিবে যে আসলে এই শব্দ দ্বারা আসলে কি বোঝানো হয়েছে। ঠিক আছে, মানে এখানে আর্টিকেল পড়তে গিয়ে যদি আমরা অনেক সময় কোনো একটা লাইন বুঝি না বা কোনো একটা সেন্টেন্স বুঝি না, হয়তো লেখা আছে ক্রস সেকশনাল স্টাডি, লেখা আছে কেস কন্ট্রোল স্টাডি, এই শব্দগুলাকে আমরা অনেকে বুঝি না। আপনি যদি ক্লিক করেন, তখন সে আপনাকে এই শব্দটাও কিন্তু বুঝিয়ে দেবে। ঠিক আছে, যাই হোক, এটা আমরা একদম বেশি টুলসে দিয়ে চলেছি। আমি যেটা বললাম আর কি, যে তো এরকম বিভিন্ন আর্টিকেলে যে রিকমেন্ডেশন গুলা ছিল, প্র্যাকটিক্যাল রিকমেন্ডেশন, সেগুলার যদি আনডিসকভার্ড থাকে, আপনি সেগুলা নিয়েও একটা নতুন গবেষণা করতে পারেন। আপনারা কি 3 নাম্বার এলিমেন্টটা কি বুঝতে পারছেন না আমি খুব কঠিন করে ফেলতেছি? আমরা কি বুঝতে পারতেছি? হ্যাঁ হ্যাঁ, জি জি। আমি আবারও বলছি যে এগুলা তো ম্যানুয়ালি করাই যায় সনাতন মেথডে, আর্টিকেল ধরে ধরে পড়ে পড়ে। আমি জাস্ট অ্যাডভান্স টুকু দেখা দিচ্ছি। ঠিক আছে, সনাতনটা তো সবাই আস্তে আস্তে পারবো, আর্টিকেল পড়তে পড়তে অভ্যস্ত হলে পারবো। তো এই গেল তিনটাই। এখন তো কোথাও কোনো জার্নাল পেপার যদি প্রেজেন্টেশন করতে হয়, তাহলে তো টাইপসেট আইও দিয়ে খুব সহজে এটার একটা সামারি তৈরি করে সামারি ফেলা করা যায়। যাবে, গ্যাপ বের করা যাবে, এবং এটাতে কোনো এথিক্যাল কোনো ভায়োলেশন নাই, মানে এটা কোনো সমস্যা না আর কি। প্রপারলি সাইট করলে হলো, আমার কথা বুঝছেন? আচ্ছা, মানে এখন রিসার্চের কাজগুলা তুলনামূলক ইজি হয়ে যাচ্ছে, এই যে রেফারেন্সিং সফটওয়্যার চলে আসছে। তাহলে এই গেল তিনটা। আচ্ছা, 4 নাম্বার গ্যাপটা খুব গুরুত্বপূর্ণ গ্যাপ, মেথোডোলজিক্যাল গ্যাপ। এটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, ও আরেকটা প্রশ্ন অনেকে করতে পারেন যে ভাই, এই যে আমরা এই গ্যাপ গুলোর উপর নতুন কাজ করতেছি, তো এই কথাগুলো আমরা কোথায় লিখবো? এই কথাগুলো লিখবেন আপনার ইন্ট্রোডাকশন পার্টে। আগামী ক্লাস পাবেন, একদম প্র্যাকটিক্যাল ক্লাস আমাদের ব্যাচের। আমরা আমাদের রিসার্চ পেপার বা প্রপোজাল বা থিসিসের ইন্ট্রোডাকশন পার্টে একটা জায়গায় এই কথাগুলো লিখি আর কি, যে আমি এই কারণে আমি নতুন নতুন গবেষণা করতেছি, আগামী ক্লাসে পাবেন। আর এই বর্ণনাগুলা কিভাবে লিখবেন সেই নমুনা টেক্সট কিন্তু এখানে আছে, দেখেন। যখন আপনি এভিডেন্স গ্যাপ নিয়ে কথা বলবেন, এই যে, তখন আপনি বর্ণনাগুলা কিভাবে লিখবেন, এই নমুনা বর্ণনা কিন্তু এখানে দেওয়া আছে। এই যে নমুনা, নমুনা বর্ণনা, এই যে নমুনা বর্ণনা এখানে দেওয়া আছে। আমি ফাইলটা দিয়ে দেবো, খুবই চমৎকার একটা ফাইল, মানে আমাদের বেস্ট একটা ফাইল বলা যায় এটা রিসার্চ গ্যাপের জন্য। প্রত্যেকটা গ্যাপ, যখন গ্যাপের আন্ডারে যখন আপনি কাজ করবেন, তো রিসার্চ পেপারে বর্ণনাটা কিভাবে লিখবেন, এটা নমুনা বর্ণনাটা এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, যাই হোক, আমরা 3 নাম্বার রিসার্চ গ্যাপে চলে যাই, যেটা ছিল, সরি, 4 নাম্বার, যেটা ছিল হচ্ছে মেথোডোলজিক্যাল গ্যাপ। মেথোডোলজিক্যাল গ্যাপ মানে হচ্ছে, এটা আপনারা ইজিলি বুঝবেন। আমাদের মেথোডোলজির ক্লাস হবে লেকচার নাম্বার 10 থেকে। সেখানে রিসার্চ ডিজাইন নামে একটা জিনিস পাবেন। মানে আপনাদের হেলথ ব্যাকগ্রাউন্ডের রিসার্চ মূলত দুইটা টাইপ আর কি, একটা হচ্ছে অবজারভেশনাল, একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল। আবার অবজারভেশনালের আন্ডারে, এগুলো আমরা ডিটেলস পড়বো এই ক্লাসগুলোতে। অবজারভেশনালের আন্ডারে আবার ক্রস সেকশনাল স্টাডি, কেস কন্ট্রোল স্টাডি, কোহোর্ট স্টাডি, এরকম নানান টাইপ আছে অবজারভেশনের আন্ডারে। আবার এক্সপেরিমেন্টাল স্টাডির আন্ডারে আবার আপনার আরসিটি আছে, এরকম অনেকগুলা টাইপ আছে আর কি। ঠিক আছে, নয়েজ কন্ট্রোল টাইপ যেটা আর কি, এরকম অনেকগুলা টাইপ আছে। প্রি টেস্ট, পোস্ট টেস্ট, এরকম অনেকগুলা ইয়ে আছে, এরকম আরো অনেকগুলা টাইপ আছে। তো যেটা বললাম, মেথোডোলজিক্যাল গ্যাপ মানে আপনি যেই বিষয়ে কাজ করতেছেন সেই বিষয়ে অলরেডি কাজ হয়ে গেছে, কিন্তু আপনি যেই মেথোডোলজি অ্যাপ্লাই করতেছেন সেই মেথোডোলজিতে হয় না। আমি আমার আমার ডিপার্টমেন্টের একজন ম্যাম, উনি কানাডার কুইন্স ইউনিভার্সিটি পিএইচডি করছেন।
তো গতকাল উনি ডিপার্টমেন্ট এসেছেন, আমি আবার গিয়ে দেখা করেছি। তো উনিও ওনার কাজটা এই গ্যাপের উপর বলতেছে। উনি উনি কাজ করছে আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ডের উপর। তো উনি বললো যে আমি যে বিষয়ে কাজ করতে সেটার ম্যাথোডোলজিক্যাল গ্যাপ আছে, অর্থাৎ উনি যে মেথডটা ইউজ করতেছে সেটা ইতিপূর্বে এই টপিকে কেউ ইউজ করেনি। তো ম্যাথোডোলজিক্যাল গ্যাপটা মানে যেটা বললাম, আপনি হয়তো ডেঙ্গু নিয়ে কাজ করবেন, ডেঙ্গুর অলরেডি হয়তো ধরেন ক্রস সেকশনাল স্টাডি হয়ে গেছে, কিন্তু কেস কন্ট্রোল হয়নি বা অবজারভেশনাল হয়নি। এরকম নানান স্টাডি টাইপ আছে যেগুলো মেথডের ক্লাস করলে বুঝবেন। তো আপনি যদি কোনো ইউনিক মেথড যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে আপনি একটা নতুন কাজ করতে পারবেন, যদিও এই বিষয়ে অলরেডি কাজ হয়ে গেছে। ঠিক আছে, যেমন আমাদের সোশ্যাল সায়েন্স এটা প্রচুর হয়। কোনো একটা বিষয়ে হয়তো কোয়ান্টিটিভ স্টাডি হয়েছে, কোয়ালিটিভ হয়নি, বা কোয়ালিটিভ হয়েছে, কোয়ান্টিটিভ হয়নি। এরকম নানান মেথোডোলজিক্যাল ব্রেকডাউন আছে। আচ্ছা, এখন বলতে পারেন যে ভাই অলরেডি কি কি মেথোডোলজিতে কাজ হয়েছে এটাই বা আমি কেমনে বুঝবো? আমি বলবো যে টাইপসেট নামক টুলস এখানে আপনাকে হেল্প করবে। টাইপসেটে আমরা যে কোনো টপিক লিখে সার্চ করলে, যে কোনো টপিক লিখে সার্চ করলে ওরা প্রত্যেকটা পেপারের কি কি মেথড ছিল তা তারা দিয়ে দেয়। আপনি যে কোনো টপিক লিখে টাইপসেট নামক ওয়েবসাইটে যদি সার্চ করেন, আমি ধরেন একটা টপিক লিখে সার্চ করলাম, এই যে আহ ধরেন এটা লিখে সার্চ করলাম, এটা লিখে সার্চ করলে ওর আন্ডারে যত আর্টিকেল আছে প্রত্যেকটা আর্টিকেলের মেথড কি ছিল সেই মেথডটা বলে দেবে। ঠিক আছে, মানে এটা হচ্ছে সে ছোট করে বলে দেবে, আপনি চাইলে ম্যানুয়ালি একটা একটা করে বের করতে পারবেন, কিন্তু সে এটা হচ্ছে আপনাকে ছোট করে বলে দেবে। আপনি জাস্ট কোন মেথড ইউজ করছে, এই যে এখানে অ্যাড কলামে গিয়ে মেথড ইন ইউজ এখানে গেলেই একটু ওয়েট, আমার এটা একটু বাফার করতেছে, একটু ওয়েট, একটু ওয়েট, হ্যাঁ একটু ওয়েট। তো আমি আবার বলি এগুলো আপনারা ম্যানুয়ালি করতে পারবেন, আমরা যখন আর্টিকেল পড়া শিখে শিখে যাব, ম্যানুয়ালিও যে কোনো আর্টিকেল থেকে এগুলো বের করা খুব ইজি। মানে 10টা আর্টিকেল 20টা আর্টিকেল থেকে মেথড বের করা এটা কোনো বিষয় না। ঠিক আছে, আবার চাইলে টাইপস যেটা বললাম যে এই যে টাইপ সেটে আপনি আর্টিকেল আপলোড দিয়ে যদি প্রশ্ন করেন যেটার মেথড কি কি ছিল, সে কিন্তু বলে দেবে এটার মেথড কি ছিল। ঠিক আছে, আচ্ছা তো আমি যেটা বলতেছিলাম আর কি, সেটা হচ্ছে প্রত্যেকটা আর্টিকেলের মেথডটা এখান থেকে দেখা দেখা যাবে। হ্যাঁ, আপনি যদি প্রশ্ন করেন যে মেথড কি ছিল, একটু ওয়েট, উইন্ডোটা এমন দেখাচ্ছে কেন, একটু ওয়েট। ইনসাইট ফ্রম টপ 10 পেপার, ইনসাইট ফ্রম, একটু দেখাচ্ছি, একটু টুল দেখাচ্ছি, তো একটু স্লো যাচ্ছে ক্লাস। দেখেন এখানে যে নিচে যে উইন্ডো, এখানে লেখা আছে অ্যাড কলাম। এই অ্যাড কলামে এই যে অলরেডি কোন মেথড ইউজ করতেছে এটা আমরা দেখতে চাই। তো নিচে এই যে এখানে গেলে, মানে এটার একটু ওয়েবসাইটটা স্লো কাজ করতেছে আর কি, নিচে গেলেই দেখবেন এই যে লিমিটেশন আর মেথড ইউজ, এই যে লেখা আছে না মেথড ইউজ, এই যে মেথড দেখেন, এই যে যে আর্টিকেল গুলা দেখাচ্ছে ওরা আর কি স্ক্রিনে, সেই আর্টিকেল গুলোতে কোনটাতে কি কি মডেল ইউজ করছে, কি কি মেথড ইউজ করছে সেটা চলে আসছে। আপনি চাইলে এই ফাইলটাকে এখান থেকে আউটপুট দিতে পারবেন। মেইন কথা হলো এটা, এই ফাইলটাকে এখান থেকে আউটপুট দিতে হলে যে এক্সপোর্ট আছে, এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করে এক্সেল ফাইলে, যে এক্সেল ফাইলে আউটপুট দিতে পারবেন। ঠিক আছে, এক্সেল বা সিএসভি ফরম্যাটে আউটপুট দিলে এই 10টা আর্টিকেলের মেথড কি ছিল এটা আর আপনার একটা এক্সেল ফাইলে হয়ে যাবে। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। কেন গুরুত্বপূর্ণ? আমরা অনেক সময় টিচারদের সাথে কাজ করতে গেলে আমাদেরকে বলে যে অমুক টপিকে তুমি 20টা আর্টিকেল পড়ে আসো, সেই 20টা আর্টিকেলের মেথড বের করো, সেই 20টা আর্টিকেলের লিমিটেশন বের করো, বা সেই 20টা আর্টিকেলের এটা এটা বের বের করো। তো আপনি চাইলে জাস্ট এখান থেকে টাইপশিট থেকে বের করে এরপরে আউটপুট আসবে, আউটপুটটা দেখতে এলোমেলো দেখা যাচ্ছে। আমি বলছিলাম যে অল্টার HOA, অল্টার HOI, এই কোড ব্যবহার করলে একটা ফাইল পুরো ক্লিন হয়ে যায়। এখন দেখেন আমরা যে বিষয় নিয়ে সার্চ করছি সেই বিষয় সংক্রান্ত 10টা আর্টিকেলের টাইটেল, তারপর আমরা খুঁজতেছি কি মেথড, এই দেখেন সেই বিষয়ে 10টা আর্টিকেলের মেথড চলে আসছে আমাদের সামনে। লিমিটেশন, মেথড, আপনি যা যা বের করতে চান সেটাই সে বের করে দেবে। ঠিক আছে, এই যে মেথড দেখেন, আমরা কি স্ক্রিনে দেখতে পাচ্ছি? স্ক্রিনে কি দেখতে পাচ্ছি? দেখা যাচ্ছে। আমরা যে বিষয়ে গবেষণা করতে চাই সেই বিষয়ে 10টা আর্টিকেলে দেখেন মেথড, একটা হচ্ছে ক্রস সেকশনাল, একটা স্টাডি ছিল কেস কন্ট্রোল স্টাডি, আর একটা গবেষণায় ছিল রেট্রোস্পেক্টিভ কোহোর্ট,
প্রসপেক্টিভ স্টাডি ছিল, এটা হচ্ছে কেস স্টাডি। দেখছেন, তার মানে এই বিষয়ে নানান মেথডের পেপার সে বের করে দিছে। আমরা এগুলো ম্যানুয়ালি বের করতে পারলাম, সফটওয়্যার আমাদের মেথডটা ইন জেনারেল বের করে দিছে কোন পেপারে কি মেথড ছিল। তো প্রযুক্তি এতই আগাইছে যে যে কাজগুলো ঘন্টার পর ঘন্টা করা হইতো, আমি জানি যে এখানে অনেকেই টিচারদের সাথে কাজ করতে গেলে প্রথম কাজই এটা দেয় যে তুমি অমুক বিষয়ে কাজ করবা, তো আমাকে গুলো সাবমিট করো। বা যারা থিসিস করছেন, থিসিসের প্রতিটা ধাপে ধাপে হয়তো আপনাকে বলছে যে ঠিক আছে, তোমার টপিক রিলেটেড 20টা আর্টিকেলের অবজেক্টিভ আমাকে দাও, বা তোমার টপিক রিলেটেড 20টা আর্টিকেলের আমার লিমিটেশন আমাকে দাও। তখন আমরা এগুলা নিয়ে বলা যায় যে দিন রাত এক করে ফেলছি। ঠিক আছে, আমাদের ক্ষেত্রে সেম হয়েছে। দেখেন এখানে কিন্তু আউটপুট দিয়ে দিচ্ছে, হ্যাঁ এখানে আউটপুট দিয়ে দিচ্ছে। রেকর্ড যেহেতু আছে আপনারা টেনে দেখে নিতে পারবেন, আমার দেখানোর হয়তো দরকার নেই। টাইপসেট নামক টুলসটা এই জন্য আমার খুব প্রিয় টুলস। তো এটা খুব ভালো আর কি, রিসার্চের নানান কাজে আপনাদেরকে হেল্প করুন যদি আপনারা রানিং রিসার্চের কাজে থাকেন। ঠিক আছে, এই আর কি। তো যেটা বললাম আর কি, দেখেন এখানে বিভিন্ন পেপারে এরকম আপনি খুঁজে খুঁজে আরো 10টা করে এই বিভিন্ন পেপারের মেথড গুলাও বের করতে পারবেন। এখন এগুলো টিচারদেরকে জমা দিলে স্যাররা অবশ্যই খুশি হবেন, কারণ এখন আপনি তো বলতে পারেন যে ভাই এটা তো আমাদের কি বল চিন্তার ক্ষমতা কমে যাচ্ছে, ডিরেক্ট আউটপুট পেয়ে যাচ্ছে, কিন্তু না। বিষয়টা হলো এতে আপনার টাইম সেভ হচ্ছে এবং আপনি টু দা পয়েন্টে ইনিশিয়াল খুব দ্রুত ডিসিশন নিতে পারবেন যে হ্যাঁ এই বিষয়ে অলরেডি ক্রস সেকশনাল স্টাডি আছে, এই বিষয়ে অলরেডি কেস কন্ট্রোল আছে, তার মানে আমি অমুক মেথডে শিফট করব। ঠিক আছে, এই আপনারা আমার কথা কি বুঝতে পারতেছেন? তাহলে মেথোডোলজিক্যাল গ্যাপ জিনিসটা আমরা বুঝতে পারলাম কি, মেইন বিষয়টা আগে বুঝতে হবে, দেন টুলস বা ম্যানুয়াল মেথড। মেথোডোলজিক্যাল গ্যাপ আমরা বুঝতে পারলাম, আমরা বুঝিনি। পারলাম। জি হ্যাঁ জি। এটাই বুঝার কথা, অর্থাৎ আপনি যে মেথডটা প্রপোজ করতেছেন সেই মেথডে কাজ হয়নি, অন্য মেথডে এই বিষয়ে কাজ হয়ে গেছে। আচ্ছা, 5 নাম্বার হচ্ছে ইম্পেরিক্যাল গ্যাপ। ইম্পেরিক্যাল গ্যাপ মানে যদি সহজ কথায় বলি, এই বিষয়ে অলরেডি সেকেন্ডারি গবেষণা হয়েছে, প্রাইমারি গবেষণা হয়নি। যেমন আমি যেটা বললাম, যেমন টেলিমেডিসিন, বাংলাদেশের প্রেক্ষাপটে টেলিমেডিসিন, এটা নিয়ে 2 একটা রিভিউ আর্টিকেল আমার চোখে পড়ছে, রিয়েলি প্রাইমারি আর্টিকেল আমার চোখে পড়ে নাই। মানে এম্পিরিক্যাল গ্যাপ মানে এই বিষয়ে প্রাইমারি আর্টিকেল হয় না। প্রাইমারি আর্টিকেল মানে সরেজমিনে গবেষণা, মানে ইন্টারভিউ নিয়ে বা ডেটা কালেকশন করে রিসার্চ হয়নি, সবগুলা হচ্ছে যে রিপোর্ট হয়েছে আর কি, রিপোর্ট বা রিভিউ আর্টিকেল হয়েছে, সরেজমিনে গবেষণা হয়নি, প্রাইমারি আর্টিকেল হয়নি। এটাকে বলা হচ্ছে এম্পিরিক্যাল গ্যাপ। ঠিক আছে, তো এম্পিরিক্যাল এম্পিরিক্যাল গ্যাপ যদি থাকে, অর্থাৎ এই বিষয়ে ফিল্ড ওয়ার্ক হয়নি, এই বিষয়ে কোনো ইন্টারভিউ নিয়ে কোনো গবেষণা হয়নি, শুধু সব গবেষণা ছিল রিভিউ আর্টিকেল, কাগজে কলমে সীমাবদ্ধ রিপোর্ট টাইপ আর্টিকেল, তাহলে আপনি নতুন একটা ইম্পেরিক্যাল স্টাডি করতে পারেন। তো এটা একটু বলি যে যে বিভিন্ন সমস্যা যখন সোসাইটিতে নতুন আসে, তখন এগুলা নিয়ে প্রাথমিক দিকে পত্র পত্রিকা লেখালেখি হয়, কিছু রিপোর্ট আগে বের হয় যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে অমুক রোগ আসতেছে, এত মানুষ মারা যাইতে পারে, রিপোর্ট টাইপের কাজ হয়। কিন্তু গ্রাউন্ডে কাজ হয় কিন্তু আরো পরে। তো আপনারা যদি এমন কোনো আইডিয়া পান যে আপনি সার্চ করে দেখছেন যে এই আইডিয়া বিষয়ে অলরেডি পেপার আছে, কিন্তু সেগুলা হচ্ছে রিভিউ আর্টিকেল, প্রাইমারি আর্টিকেল না, মানে ইন্টারভিউ নিয়ে সরেজমিনে রিসার্চ না, তাহলে আপনারা নতুন একটা রিসার্চ শুরু করতে পারবেন। ঠিক আছে, আমরা কি পয়েন্টটা কি আমরা ক্লিয়ার? পয়েন্টটা কি আমরা ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। একদমই ক্লিয়ার হওয়ারই কথা। ঠিক আছে, আচ্ছা। নর্মালি এই যেটা বললাম যে এরকম গ্যাপ আপনারা কমই পাবেন, কারণ বর্তমানে বিশ্বের রিসার্চ তো আগাই গেছে, এরকম গ্যাপ কম পাওয়া যায়। ঠিক আছে, আপনাদের হেলথ সেক্টরের সুবিধা হতো যে অনেক বেশি রিসার্চ হয়ে গেছে, ফলে কাজ করতে সুবিধা। কিন্তু সমস্যাটা হলো যে এত বেশি রিসার্চ হয়েছে যে নতুন করে গ্যাপ খুঁজে পাওয়াটাই কঠিন, নতুন মানে এত বেশি রিসার্চ হচ্ছে হেলথ ইস্যুতে। আচ্ছা, আর হলো থিওরিটিক্যাল গ্যাপ, এটা আপনাদের ব্যাকগ্রাউন্ডের জন্য অতটা প্রয়োজন নাই, এটা আমাদের সোশ্যাল সায়েন্স বা কলা অনুষদের জন্য বেশি প্রয়োজন। মানে কোনো একটা বিষয়ে যখন কোনো একটা থিওরি থাকে না ওভারঅল, তখন আমরা রিসার্চের মাধ্যমে একটা থিওরি বা মডেল ডেভেলপ করি, এটাকে বলে থিওরিটিক্যাল গ্যাপ, এটা আপনাদের খুব একটা লাগবে না। আর লাস্ট একটা আবার লাগবে আপনাদের, হলো পপুলেশন গ্যাপ। পপুলেশন গ্যাপ মানে এখানে খুব সুন্দর করে উদাহরণটা দেওয়া আছে, আমি এটা এখান থেকে দেখাই। মানে কোন একটা গবেষণা হইছে কিন্তু সেটা শুধুমাত্র ধরেন ধনীদের উপর হয়েছে, ধরেন ধূমপান নিয়ে রিসার্চ পুরুষদের উপর হয়েছে, নারীদের উপর হয়নি। বা এরকম বিভিন্ন হেলথ ইস্যু যেটা হয়তো সমাজের মার্জিনালাইজড যারা তাদের উপর হয়নি। অর্থাৎ সহজ কথা হলো এই ধরনের গবেষণা পার্টিকুলার আর্থসামাজিক অবস্থার উপর হয়েছে, কিন্তু অমুক অবস্থার উপর হয়নি। ধনীদের উপর হয়েছে, গরিবদের উপর হয়নি, গরিবদের উপর হয়েছে, ধনীদের উপর হয়নি। আরবানে হয়েছে কিন্তু রুরালে হয়নি। এটাকে বলে পপুলেশন গ্যাপ। ঠিক আছে, এটা বললো যে there are always underserved population that have been under researched,
This gap is type of research regarding the population that is not adequately represent or under research, মানে যেই বিষয়ের খুব মানুষ হয়তো কম। হয়তো আপনি ধরেন বাংলাদেশে একটা হেলথ ইস্যুতে অনেক রিসার্চ হয়েছে, ডেঙ্গু নিয়ে অনেক রিসার্চ হয়েছে, কিন্তু ডেঙ্গু নিয়ে ধরেন চাকমাদের উপর কোনো গবেষণা হয়নি। আপনি এখন চাকমাদের উপর ডেঙ্গু নিয়ে একটা গবেষণা করবেন, তো এটা হচ্ছে মানে আন্ডার প্রিভিলাইজড বা যে গ্রুপটাকে আসলে নিয়ে এখন রিসার্চ হয় সেই গ্রুপটাকে আপনি নিতে চাচ্ছেন। এরকমটা যদি হয় তাহলে আপনি পপুলেশন গ্যাপের উপর রিসার্চ করতে পারবেন। এখানে আর্থসামাজিক অবস্থা গুরুত্বপূর্ণ, অর্থাৎ মনে করেন ডেঙ্গুর সহজ উদাহরণ দিই আর কি। ডেঙ্গুর নলেজ অ্যাওয়ারনেস পারসেপশন এটা নিয়ে ধরেন ঢাকা শহরের উপর গবেষণা হয়েছে। আপনি বলতে পারেন যে ভাই আমি কি তাহলে সেম টাইটেলে গবেষণা কি চিটং শহরের উপর করতে পারবো? উত্তর হচ্ছে পারবেন কি পারবেন না সেটা নির্ভর করবে ঢাকা শহর এবং চিটং শহরের মানুষ যদি বৈশিষ্ট্যগতভাবে যদি সিমিলার হয় তাহলে আর দরকার নেই। আর যদি এমন হয় যে না, ঢাকা শহরের মানুষের বৈশিষ্ট্য একরকম, আদিবাসী অঞ্চলের বৈশিষ্ট্য মেকানিজম আর একরকম, তাহলে আমি ভিন্ন গ্রুপের উপর রিসার্চ কিন্তু করতে পারবো। অর্থাৎ আর্থসামাজিক বা সোশিও ডেমোগ্রাফিক অবস্থান যদি একদমই সিমিলার হয় তাহলে একই রিসার্চ অন্য একটা গোষ্ঠীর উপর করা যায় না। কিন্তু সোশিও ডেমোগ্রাফিক যদি এমন হয় যে আরবান রুরাল, যেমন এই যে আমি আমার ব্যাকগ্রাউন্ড থেকে বলি, এই যে ধরেন পরীক্ষার যে রেজাল্ট পারফরমেন্স, এতে আরবান রুরালের একটা ব্যাপক মেকানিজমে চেঞ্জ আছে। রুরালদের প্রাইভেট পড়া, কলেজে টিচিং কোয়ালিটি নানান দিক থেকে আরবান থেকে আলাদা। তাহলে আপনি চাইলে যে গবেষণাটি অলরেডি শহরের উপর হয়েছে সেই গবেষণা আপনি গ্রামের শিক্ষার্থীদের উপর করতে পারবেন একই ধরনের টাইটেল রয়েছে। তো পপুলেশন গ্যাপের কথাটা এটাই, আপনারা বিভিন্ন রোগ নিয়ে হয়তো ঢাকা কেন্দ্রিক রিসার্চ পাবেন, কিন্তু মার্জিনালাইজ যে গ্রুপ, আদিবাসী গ্রুপ বা কোনো একটা পিছিয়ে পড়া গ্রুপ, তাদের উপর যদি না হয়ে থাকে সেই গবেষণাটি আপনি করতে পারবেন। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে পপুলেশন গ্যাপ। তাহলে দেখেন, আজকে ক্লাসের এই গেল হচ্ছে আজকে ক্লাসে 70% পড়াশোনা শেষ হলো যে এই এই গ্যাপ গুলোর উপর ভিত্তি করে আপনি নতুন একটা গবেষণা শুরু করবেন। এইবার ধরেন আপনি মনে মনে একটা টপিক চিন্তা করে রাখছেন, এখন অত টাইটেল ঠিক করতে পারেন না। ঠিক আছে, এখানে অনেকে চ্যাট বক্সে বিভিন্ন টপিকের নাম লিখছেন আমি যখন বলছি, হ্যাঁ। আচ্ছা, কথা কি খুব কেটে আসতেছে নাকি মোটামুটি ঠিক আছে? মাঝে একটু নেট কানেকশন ইস্যু ছিল, ইন্টারনেট, কথা কেটে এখন কি ঠিক আছে? কথা কি ঠিক আছে? একটু নেট কানেকশন একটু কমই, কিন্তু দেখা যাচ্ছে যে ঠিক আছে। তো ঠিক আছে, ঠিক আছে, আমি ওকে, শুনে। আচ্ছা আমি ভিডিওটা অফ করে দিই, হ্যাঁ, তাহলে হয়তো আর স্মুথলি শোনা যাবে। আচ্ছা, এটা কিন্তু খুব দরকারি বুঝছেন, কারণ রিসার্চ তো শুরু হয় তো আসলে এই জায়গাটা থেকে। আচ্ছা, একটু আগে অনেকে বিভিন্ন টপিকের নাম বলেছেন, হেলথ ফুড ইনোভেশন উইথ নিউয়ার টেকনোলজি। নাজিফ আপনি বলছেন আপনি আহ নতুন টেকনোলজি দিয়ে আসলে হেলথ সেক্টরে ফুড কি ইনোভেশন আনা যায় আপনি এটা নিয়ে রিসার্চ করতে চান। এবার আপনি দেখবেন যে এই যে 7টা গ্যাপের কথা আমরা বললাম, সেখানকার এক বা একাধিক একাধিক গ্যাপ কি আপনি ফিল আপ করতে পারতেছেন? আপনার টপিকটা দেখে আমার কাছে মনে হচ্ছে পারবেন, কারণ যেমন বাংলাদেশে এই টাইপের রিসার্চ হয়নি বললে চলে। সেক্ষেত্রে আপনার পপুলেশন গ্যাপ চাইলে ফিল আপ করতে পারবেন, ইভেন আপনার এটা মেবি নলেজ গ্যাপের আন্ডারেও নিয়ে আসতে পারবে, মানে আপনারটা অনেকগুলা গ্যাপই আসলে ফিল আপ করবে। ঠিক আছে, হ্যাঁ। তারপর আরেকজন বললেন যে অ্যাসোসিয়েশন উইথ প্রি এক্ল্যাম্পসিয়া, মানে কোন একটা জিনিস CA 125 এর সাথে ফ্রি এক্ল্যাম্পসিয়া এর অ্যাসোসিয়েশন নিয়ে রিসার্চ করবেন। আপনি তো অনলাইনে সার্চ করলে বাংলাদেশি কোন স্টাডি আছে কিনা বা ওয়ার্ল্ড ওয়াইড কি রিসার্চ হয়েছে, এবার আপনি চিন্তা করবেন যে কোন গ্যাপটা আপনি ফিল আপ করতেছেন। একজন বললেন যে ওরাল হরমোনাল কন্ট্রাসেপটিভ ইন ব্রেস্ট ক্যান্সার, মোটামুটি একটা পরিচিত টপিক, তবু এটা বললাম যে এইটা আপনি আসলে মানে কোথায় কাদের কাদের উপর করবেন, আপনার অবজেক্টিভটা কি সেটাই নির্ধারণ করবে আপনার রিসার্চ গ্যাপটা মানে ফিল আপ করতে দিন। আব্দুল মান্নান বললেন যে মানে আপনি আউটকাম অফ এবি ফিস্টুলা এটা নিয়ে রিসার্চ করবেন। তো এই যে আপনার যে অনেকগুলো টপিক বললেন, যেহেতু বাংলাদেশের রিসার্চ ওভারঅল কম হয়, আসলে বলা যায় সবগুলো টপিকে টেকানো যাবে আর কি। মানে রিসার্চ গ্যাপের যে পরীক্ষা সেই পরীক্ষায় উতরে যাবে আপনারা যে টপিক গুলোর কথা বলছেন, সবগুলোর নাম হয়তো আমি এখন পড়ে শোনাচ্ছি না। তো এই গেল আমাদের রিসার্চ গ্যাপের আলাপ। এবার আমরা টপিক এবং টাইটেলের আলাপ দ্রুতই শেষ করে দেবো, আমাদের 20 মিনিট লাগবে। গ্যাপ নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? আমরা কি খুব জিনিসটা খুবই স্মুথলি কি বুঝতে পারলাম? এখানে যারা আছেন বুঝতে পারলাম আমরা? জি, অনেকটুকুই। ওকে, অর্থাৎ আপনার টপিকটাকে আপনি যে অবজেক্টিভ ঠিক করছেন, আমরা দেখাবো কি অবজেক্টিভ ঠিক করেন আগামী ক্লাসে, সেটাকে আপনি এই কোষ্ঠী পাথর দিয়ে যাচাই করবেন। এটা মোটামুটি একটা প্রতিষ্ঠিত
একটা শীট আর কি, ডক্টর মাইলস এর এই শীটটা ওয়ার্ল্ড ওয়াইড খুব অ্যাকসেপ্টেড। আবার যে এইটাই যে একমাত্র শীট তা না, অন্য গবেষকরা হয়তো বলতে 6টা, কেউ বলতে 5টা। দেখবেন ঘুরে ফিরে পয়েন্ট গুলো কিন্তু এগুলাই হবে, ঠিক আছে, মানে সিমিলার হবে আর কি। ওকে, এইবার আমরা রিসার্চের টপিক এবং টাইটেল কিভাবে ঠিক করবেন সেটা নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে। ওকে, একটু ওয়েট, আমি একটু পানি খেয়ে নিচ্ছি। আমরা একটু 2 মিনিটের জন্য একটু গ্যাপ দিচ্ছি, হ্যাঁ, জাস্ট 2 মিনিটের জন্য একটু গ্যাপ দিচ্ছি। আচ্ছা, একজন প্রশ্ন করছে যে আমার টপিকে যদি অরিজিনাল স্টাডি থাকে বাট অন্য দেশে কিন্তু বাংলাদেশে হয় নাই, সেক্ষেত্রে স্টাডি গ্যাপটা কি হবে? সেক্ষেত্রে স্টাডি গ্যাপটা পপুলেশন গ্যাপকে ফিল আপ করবে, ঠিক আছে। ওকে, আরো আরো আপনি দেখবেন যে একাধিক গ্যাপকে ফিল আপ করবে আর কি। ওকে, তো এবার আমরা চলে যাবো রিসার্চ গ্যাপের আলাপ শেষ। শীটটা আমি দিয়ে দেবো, খুবই চমৎকার একটা শীট, ছোট শীট, মানে আমরা অনলাইনে অনেক পাওয়ার পয়েন্ট পাই বা রেডিমেড বিভিন্ন শীট পাই, কিন্তু আসলে মানে বইগুলো পড়তে পারলে, আর্টিকেল গুলো পড়তে পারলে আপনি রেফারেন্স হিসাবে তো ইউজ করতে পারবেন, মানে সলিড তথ্যটা পাবেন, ঠিক আছে। এটা হলো আর কি ভালো দিক। ইসরা যে প্রশ্ন টুলস গুলোর নাম কি, এটার নাম হচ্ছে typeset.io, আর এটার নাম হচ্ছে কনসেনসাস, ঠিক আছে। ওকে, একটু এক্সপ্লোর করে দেখবেন। লেকচার নাম্বার 9 মেবি আমরা এআই নিয়ে আলাদা একটা ক্লাসই রাখবো, ঠিক আছে, তখন প্রোস এন্ড কনস গুলা বুঝতে পারবেন। ওকে, আচ্ছা, এবার আমরা হচ্ছে টপিক এবং টাইটেল নিয়ে কথা বলবো। আমাদের খুব বেশি সময় লাগবে না, যারা ক্লাসে আছেন আর 20 মিনিট থাকলেই টাইটেল ঠিক করে ফেলতে পারবেন, ঠিক আছে। এবার আমরা চলে যাব টপিকের। ওকে, তো আসলে টপিক নিয়ে তেমন আলোচনা করার কিছু নেই, কারণ আসলে টপিকের মূল আলোচনাটাই কিন্তু রিসার্চ গ্যাপকে ঘিরে, মানে টপিক আসেই মতো রিসার্চ গ্যাপ থেকে। এবার আপনারা যে কোনো কেউ যে কোনো টপিকই নিতে পারবেন। তো টপিক আমরা, আপনারা যদি গ্রান্ট রিসার্চের জন্য টপিক নেন, মানে আমি আবার বলি, রিসার্চ আমরা কয়েক ভাবে করতে পারি, এটা একটু বুঝেন। রিসার্চ আমরা কয়েক ভাবে করতে পারি। একটা হচ্ছে যে গ্রান্ট রিসার্চ, যেমন এই যে আজকেই হচ্ছে আমিও আছি আর কি, আমরা চারজন বাংলাদেশ লোক প্রশাসন অধিদপ্তরে আমরা একটা রিসার্চ প্রপোজাল প্রেজেন্ট করছি আর কি, বরাদ্দের জন্য প্রায় 8 লাখ টাকা ছিল আমাদের বাজেট। আজকে আমরা ওই পেপারটা প্রেজেন্ট করছি আজকেই। এটা হচ্ছে যে গ্রান্ট রিসার্চ, মানে আমরা বরাদ্দ পাবো, যেন আপনাদের বিএমআরসি ফান্ড দেয় বা হেলথ রিলেটেড ডাব্লিউএইচও দেয়, আরো তার বডি গুলা দেয়, আরো আরো অনেকগুলো অর্গানাইজেশন হেলথ রিলেটেড ফান্ড দেয়। ফান্ডের জন্য যদি আবেদন করেন, তাহলে টপিকটা আপনি মন মতো নিতে পারবেন না, টপিক নিতে হবে যে ফান্ড দেবে তার তার এরিয়াতে, ঠিক আছে, মানে তার মতো করে আপনার নেওয়া লাগবে। মানে সে বলে দেবে যে আমার রিসার্চ এরিয়া এগুলো এগুলো, ওই অনুযায়ী আপনি টপিকটা ঠিক করতে হবে। সে বলবে যে আমি নারী অধিকার নিয়ে কাজ করতে হলে আপনার টপিকটা নারী অধিকার নিয়ে হওয়া লাগবে। সে বলবে আমি প্রেগনেন্সি নিয়ে কাজ করতে হলে প্রেগনেন্সি নিয়ে টপিক হওয়া লাগবে। অর্থাৎ গ্রান্ট রিসার্চের ক্ষেত্রে আপনার ইন্ডিভিজুয়াল কোনো সত্তা নেই, আপনি ওই যারা ডোনার তাদের মতো করে আপনার ঠিক করতে হবে। যেমন আমরা যেটা দিছি, ট্রেনিং নিয়ে একটা টাইটেল দিছি, ওখানে লেখাই ছিল, ক্যাটাগরি ছিল, সেই ক্যাটাগরির একটা ছিল ট্রেনিং, আমরা ট্রেনিং নিয়ে একটা টাইটেল দিছি আর কি, আমি নিজেই প্রপোজাল লিখছি।
তো যেটা বললাম যে গ্রান্ট রিসার্চের ক্ষেত্রে টপিক গবেষক নিজের খামখেয়ালি মতো করতে পারবে না, আপনি করতে হবে আর কি যারা গ্রান্ট দেবে তাদের যে কি কি এরিয়া তারা গবেষণা করে সেই অনুযায়ী। একাডেমিক থিসিসের ক্ষেত্রে একটু আগে ক্লাসের শুরুতে কয়েকজন বলছেন যে হ্যাঁ নিজে টপিক ঠিক করেছি, স্যার পরে ঠিক করে দিছে, কেউ কেউ বলছেন যে না টিচার নিজেই আসলে ঠিক করে দিছে। ব্যাপারটা এমনই একাডেমিক থিসিসের ক্ষেত্রে, আপনি যেই এরিয়ার শিক্ষার্থী, আপনি তো প্রিভেন্টিভ মেডিসিনের শিক্ষার্থী বা কমিউনিটি মেডিসিনের শিক্ষার্থী বা হসপিটাল ম্যানেজমেন্টের শিক্ষার্থী আপনি, তো আপনাকে হসপিটাল ম্যানেজমেন্টের আন্ডারেই কোন একটা টপিক টিচারকে বলতে হবে, দেন টিচার সেটা একটু রিয়ারেঞ্জ করে হোক, কম বেশি করে হোক অ্যাপ্রুভ করবো। অর্থাৎ একাডেমিক থিসিসের ক্ষেত্রেও নিজের স্বাধীনতার জায়গাটা ছোট। আর এর বাইরে আমরা ব্যক্তি উদ্যোগে যে গবেষণা করি যেটা বড় এরিয়া, তো ব্যক্তি উদ্যোগে গবেষণা করার ক্ষেত্রে আপনি চাইলে হেলথের যে কোনো এরিয়া নিয়ে রিসার্চ করতে পারেন এজ এ পার্সন। শুধু হেলথ কেন, আপনি চাইলে দুনিয়ার যে কোনো টপিকে আপনি কাজ করতে পারেন যদি আপনি কাজ জেনে থাকেন, আপনার পটেনশিয়ালিটি থাকে। তো ইন্ডিভিজুয়াল রিসার্চের ক্ষেত্রে টপিকের কোনো লিমিটেশন নাই, যে যে টপিকে কাজ করতে চান রিসার্চ গ্যাপকে ফুলফিল করলেই আপনি সেই টপিক নিতে পারবেন, ঠিক আছে। আর টপিক নেওয়ার ক্ষেত্রে এখানে আমি একটা স্ক্রাইবিয়ান নামে একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে শিটটা নিয়েছি আর কি। তো এগুলো খুব কমন কথা, আমার মনে হয় এটা না বললেও হবে যে টপিক ঠিক করার বেলা প্রথমে রিকোয়ারমেন্ট চেক করা, ইউনিভার্সিটি কি কি রিকোয়ারমেন্ট আছে। দেন আচ্ছা এটা একটা গুরুত্বপূর্ণ লাইন এখানে আছে, প্রথমে রিকোয়ারমেন্ট চেক করা, দেন প্রথমে ব্রড ফিল্ড নেওয়া। ব্রড ব্রড ফিল্ড নেওয়া মানে ধরেন এখানে আপনারা অনেকে আছেন বলবেন যে ভাই আমি তো ক্যান্সার নিয়ে গবেষণা করতে চাই। ক্যান্সার শব্দটা ইটসেলফ একটা ব্রড এরিয়া। কেউ বলবেন যে আমি কমিউনিটি মেডিসিন নিয়ে গবেষণা করতে চাই, এটা অনেক একটা বড় এরিয়া, মানে আপনাদের বলা যায় যে হেলথের একটা বড় শাখা। তো প্রথমে আমরা একটা ব্রড এরিয়া নিই, দেন ব্রড এরিয়াকে আবার ন্যারো করি। যেমন আমার ফিল্ড দিয়ে যে উদাহরণ দেই, আমি যদি কেউ বলে আপনি কি নিয়ে গবেষণা করেন, আমি বলি যে ভাই, আমি উচ্চশিক্ষা হায়ার এডুকেশন টপিকে আমি গবেষণা করি। দেন যদি বলে যে হায়ার এডুকেশনের কি নিয়ে গবেষণা করেন, তখন আমি হয়তো বলি যে হ্যাঁ আমি হায়ার এডুকেশনের বাজেট নিয়ে গবেষণা করি, বা আমি হায়ার এডুকেশনের টিচার নিয়োগ নিয়ে গবেষণা করি। তো অর্থাৎ প্রথমে আমরা একটা ব্রড এরিয়া নেই, যে যে বিষয় আছি প্রথমে ব্রড এরিয়া নেই, দেন ব্রডটাকে আমরা ন্যারো করি, ঠিক আছে। এটাই হচ্ছে আর কি নিয়ম আর কি। আমাদের যখন কম্বাইন্ড যখন ক্লাস হয় তখন আমি উদাহরণগুলো এইভাবে দিই, যে কেউ একজন বললো, এই উদাহরণটা আছে, এই যে আমি শীটটা দিয়ে দেবো, স্ক্রাইবিয়ান নামে একটা ওখানে শীট আছে দেখবেন, ওখানে বলা আছে যে কেউ একজন বললো যে আমি হেলথ নিয়ে গবেষণা করব, পরে বললো আমি হেলথ পলিসি নিয়ে গবেষণা করব, এরপর বললো আমি রিপ্রোডাক্টিভ হেলথ পলিসি নিয়ে গবেষণা করব, এরপর বললো আমি রিপ্রোডাক্টিভ হেলথ পলিসি ইন এশিয়া এটা নিয়ে গবেষণা করব। তার মানে দেখেন শুরুতে ছিল হেলথ, পরে ছিল হেলথ পলিসি। হেলথ পলিসি তো সব রোগের পলিসি বোঝায়, সেক্ষেত্রে সে বললো না আমি রিপ্রোডাক্টিভ হেলথ পলিসি নিয়ে গবেষণা করবো। আবার ওয়ার্ল্ড ওয়াইড করবো না, শুধু এশিয়া শুধু বাংলাদেশ নিয়ে করবো। এইভাবে আমরা ব্রড টপিকটাকে আমরা ন্যারোতে নিয়ে যাবো আর কি, ঠিক আছে। এরকম আর কি। দেন আরো কিছু কথা আছে শীট, এগুলো খুব কমন কথা। আপনার মেথড কি হবে, এটা মানুষের উপকার করবে কিনা, এই সেই আমার মনে হয় এগুলো না পড়লেও চলবে। তো টপিক ঠিক করা পেলে আমরা জাস্ট এই বিষয়গুলা মাথায় রাখবো, ঠিক ঠিক আছে। আচ্ছা দেন টপিক যদি ঠিক করে ফেলবেন, রিসার্চ গ্যাপ পেয়ে গেলেই আপনার টপিকের উপর ভিত্তি করে তো রিসার্চ গ্যাপ পাবেন। দেন আপনার টাইটেল মেক করার পালা। এখানেও কিছু টেকনিক আছে টাইটেল মেক করার বিষয় বলি। টাইটেল মেক করার বিষয় চাইলে আমার লেকচার শিট আছে, অনেক বয়ান দেওয়া যাবে, কিন্তু ইন জেনারেলি টাইটেল কিভাবে ঠিক করবেন আমি জাস্ট একটু বলে দিচ্ছি। একটু ওয়েট, শিটটাকে ওপেন করি, একটু ওয়েট, হ্যাঁ। কারণ আমরা অনেকে এখানে আছি যারা বলি যে ভাই সবই তো বুঝি, কিন্তু আসলে লিখতে গেলে পারি না, মানে লিখতে গেলে মনে হয় কোথাও একটা জায়গায় গিয়ে খেই হারিয়ে ফেলতেছি। একটু আমি টাইটেলের শিটটা আগে ওপেন করি। টাইটেল শিট, আজকের ক্লাসের টাইটেলের শিটটা অতটা সুগঠিত না, বোঝার জন্য যথেষ্ট অবশ্য। আচ্ছা, খেয়াল রাখবেন যে টাইটেলের কিছু ইনিশিয়াল কিছু বৈশিষ্ট্য আছে, কমন বৈশিষ্ট্য, নট এগুলো কোরআনের বাণী যে একদম এইভাবেই মিলতে হবে, কিন্তু এটা কমন বৈশিষ্ট্য। যেমন টাইটেলে আপনার কখনো সংক্ষিপ্ত রূপ ইউজ করবেন না, যে এ স্টাডি অন ডিইউ বা এ স্টাডি অন বিএসএসএমইউ এরকম, এ স্টাডি অন ডিএমসি এরকম না বলি। টাইটেলে মানে সংক্ষিপ্ত রূপ ব্যবহার না করা ভালো। তবে যদি কোনো সংস্থা সংক্ষিপ্ত রূপেই যদি বেশি পরিচিত হয়, যেমন আপনি হয়তো ইউনিসেফ নিয়ে একটা গবেষণা করবেন, তাহলে আপনি বলবেন যে অমুক 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 এই স্টাডি অন ইউনিসেফ, আপনি হয়তো ইউনিসেফ কর্মীদের পরিচ্ছন্নতা সচেতনতা নিয়ে গবেষণা করবেন, সেক্ষেত্রে ইউনিসেফ শব্দটা আর পুরো না লিখে ছোট লেখাটা বেটার, কিন্তু ওভারঅল বলতেছি টাইটেলের সংক্ষিপ্ত রূপটা না বলা।
আচ্ছা, আপনি যে টাইটেলটা নিলেন সেটা যেন এক্সিস্টিং কোনো রিসার্চের সাথে কোনোভাবে না মিলে, মানে ডুপ্লিকেট চেকিং বলি আর কি। মানে আপনার টাইটেলটা যেন ডুপ্লিকেট না হয়, অর্থাৎ আপনি যে টাইটেলটা নিয়েছেন অলরেডি টাইটেলটা যেন টেকেন না হয়। এখন এটা কেমনে বুঝবেন? অনেকগুলো জায়গা আছে, দুইটা জায়গার কথা বলবো। একটা হচ্ছে গুগল স্কলার। গুগল স্কলার আপনি যে টাইটেলটা নিছেন একজ্যাক্ট সেই টাইটেলটা একটু খেয়াল খেয়াল করেন প্লিজ। প্লিজ আওয়াজ না করে প্লিজ। দেখেন আপনি যে টাইটেলটা নিছেন সেই টাইটেলটা গুগল স্কলারে সার্চ করবেন কোটেশন চিহ্ন দিয়ে। কোটেশন চিহ্ন দিয়ে মানেটা কি দেখাচ্ছি। এই ধরেন আমি একটা টাইটেল নিলাম এখান থেকে, যে নলেজ অফ সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ সার্ভিস এমং অ্যাডোলেসেন্ট অফ বাংলাদেশ, এই টাইটেলটা আমি নিলাম। নিয়ে আমি এই যে গুগল স্কলারে আমি টাইটেলটা দিচ্ছি, হ্যাঁ। একটু ওয়েট। এটা কোটেশন চিহ্ন দিয়ে আপনি সার্চ করবেন, মানে একজ্যাক্ট এই টাইটেলটা কাজ হয়ে গেছে কিনা। বলা যায় যে একজ্যাক্ট এই টাইটেল নিয়ে অলরেডি কাজ হয়ে গেছে, বলা যায় এই যে টাইটেলটা বললে বুঝবেন অলরেডি অনেকটাই একজ্যাক্ট। বা এই তো এরকম আপনার গুগল স্কলার। আমরা কেন আওয়াজ করতেছি প্লিজ? তাসমিয়া কাশফি আপনার এখান থেকে আওয়াজ আসতেছে প্লিজ। এটা বললাম যে গুগল স্কলার এবং ক্রস রেফ নামে একটা ওয়েবসাইট আছে, ক্রস রেফ। আমি লেকচার নাম্বার মেবি ওয়ানে বলছিলাম ক্রস রেফ, হ্যাঁ। আচ্ছা, ক্রস রেফের কাজ হলো, তাসমিয়া কাশফি আপনার এখান থেকে আওয়াজ আসতেছে, আপনি তো বারবার মিউট করে দিচ্ছি, then আবার ই করছেন। আচ্ছা, দেখেন সার্চ ডট ক্রসরেফ ডট ওআরজি, মানে আপনি গুগল স্কলার এবং ক্রসরেফে গিয়ে চেক করে নেবেন যে টাইটেলটা আপনি নিচে সেই টাইটেলটা অলরেডি টেকেন কিনা, মানে অলরেডি একদম এক্সাক্ট টাইটেলে কাজ হয়ে গেছে কিনা। ক্রসরেফের ওয়েবসাইটে গেলে সার্চ করার জায়গাটা পাবেন, একটু সার্চ করে দেখবেন, ঠিক আছে? কারণ একই টাইটেলে মানে একাধিক আহ, দুইটা টাইটেল সেম হইতে পারবে না আর কি, ঠিক আছে? কাইন্ড অফ এনআইডি নাম্বারের মতো দুজনের এনআইডি নাম্বার সেম হয় না। ঠিক ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবেন টাইটেল ঠিক করার বেলায়। আর টাইটেলের মানে আকারটা যেন, মানে এটা আসলে লিমিটেড না কিন্তু 10 থেকে 15 ওয়ার্ড, মানে ইউজুয়ালি টাইটেল গুলো 10 থেকে 15 ওয়ার্ডের মধ্যে হয়। আপনি যদি আপনার হাতে যদি 100টা রিসার্চ টাইটেল থাকে, একটু যদি আপনি এগুলাকে অ্যানালাইজ করেন দেখবেন যে বেশিরভাগ টাইটেলই ইংরেজি 10 ওয়ার্ড থেকে 15 ওয়ার্ডের মধ্যে, কোনোটা 8 ওয়ার্ড, 9 ওয়ার্ড, 10, 12, 11 এরকমের মধ্যে। মানে টাইটেলের একটা শেপ আছে। দেখেন আমি স্ক্রিনে কয়টা টাইটেল আমি আপনাদের জন্য বানাই রাখছি, দেখেন। এই যে ধরেন এই টাইটেলটা, এই যে ওভারওয়েট গার্লস এন্ড ম্যাটারনাল হেলথ হ্যাজার্ড, দেখেন এটা হচ্ছে যে আমাদের 13 ওয়ার্ড। মেডিকেল নেগলিজেন্স ইন বাংলাদেশ, ল অ্যান্ড পেশেন্ট সেফটি পার্সপেক্টিভ, হার্ট ডিজিজ পেশেন্ট ট্রিটমেন্ট নেগলিজেন্স, এই কেস স্টাডি রং, এগুলো কিন্তু আমি এমনি বানাইছি আর কি, ঠিক আছে? তো যেটা বললাম যে টাইটেলের একটা স্ট্রাকচার আছে, দেখুন প্রত্যেকটা টাইটেলই 10, 11, 12, 13 ওয়ার্ড এরকম। এখন তার মানে এই না যে কোনো একটা টাইটেল যদি 15 ওয়ার্ডের বেশি হয়, সেটা হবে না। আমি বললাম যে মোটামুটি আর কি আমাদের দেখতে এরকম হবে, ঠিক আছে? ঠিক আছে, এই আর কি। আর টাইটেলের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, একটু ওয়েট, টাইটেলের ওয়ার্ড গুলো না আমরা কি বড় হাতের শব্দে লিখি, এগুলো তো কমন জিনিস। এই যে টাইটেলের যে মেইন ওয়ার্ড গুলো আর কি, সেগুলো একেবারে প্রতিটা শব্দকে আমরা বড় হাতের অক্ষর দিয়ে শুরু করি, এটা টাইটেলের একটা সৌন্দর্য, আর কিছু না। আচ্ছা, এখন মেইন কথা যেটা, অনেকে বলবেন যে ভাই টাইটেল মেক করবো কিভাবে, সেটা আগে বলেন। টাইটেল মেক করাটা যে সবার মেইন ইস্যু, সেটা আগে বলেন, হ্যাঁ। তো একটা জিনিস আপনাদের একটু প্রশ্ন করি, আপনাদের কি মনে হয় দুনিয়ায় যদি 5 কোটি হেলথ রিসার্চ হয়, 5 কোটি রিসার্চের টাইটেলের স্ট্রাকচারটা কি ইউনিক? মানে টাইটেলের স্ট্রাকচারটা কি 5 কোটি রকম? উত্তর হচ্ছে না, 5 কোটি রকম না। ঠিক আছে, যেমন ধরেন আমরা ছোটবেলায় সমস্যামূলক প্যারাগ্রাফ যখন পড়ছি, তখন আমরা পড়ছি যে লোডশেডিং ইজ এ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। আবার ট্রাফিক জ্যামের ক্ষেত্রে তো এটাই বলতাম, ইজ এ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। এটা আসলে নতুন এত বাক্য কি আসলে আছে? ঠিক তেমনি খেয়াল করেন আমাদের এখানে টাইটেল মেক করার কিছু টেকনিক আছে। যেমন দেখেন এই টাইটেলটা খেয়াল করেন, নলেজ অ্যাওয়ারনেস অ্যান্ড ট্রিটমেন্ট অফ ডেঙ্গু ফিভার ইন ঢাকা সিটি, কজ কনসিকুয়েন্স প্রিভেন্টিভ স্টাডি, মানে এটা হচ্ছে একটা টাইটেল, হ্যাঁ। আচ্ছা, এটা একটা টাইটেল। এখন দেখবেন অনলাইনে এটা হচ্ছে ডেঙ্গুর নলেজ অ্যাওয়ারনেস ট্রিটমেন্ট নিয়ে পেপার। আপনারা খেয়াল করেন ডেঙ্গুর জায়গায় যে কোনো রোগের নাম দিলে একটা নতুন টাইটেল হয় কিনা। মনে করেন নলেজ অ্যাওয়ারনেস অ্যান্ড ট্রিটমেন্ট অফ ডেঙ্গুর জায়গায় হ্যাপাটাইটিস দিলেন,
ডেঙ্গুর জায়গায় যে কোনো রোগের নাম দিলে অ্যাটলিস্ট দেখতে একটা টাইটেলের মতো দেখা যায় কিনা। এখন টাইটেল হলেই যে সেটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে সেটা না, কারণ রিসার্চ গ্যাপ থাকতে হবে। কিন্তু আমি বললাম যে ডেঙ্গুর জায়গায় আমাদের যে কোনো রোগের নাম দিয়ে একটা নতুন টাইটেল হবে না, মানে দেখতে একটা নতুন টাইটেল হবে না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আবার ধরেন এখানে লেখা আছে নলেজ অ্যাওয়ারনেস ট্রিটমেন্ট অফ ডেঙ্গু ফিভার ইন ঢাকা সিটি। আমরা ধরেন ডেঙ্গুর জায়গায় হ্যাপাটাইটিস দিলাম, আর ঢাকা সিটির জায়গায় দিলাম ধরেন বান্দরবান দিলাম। তাহলে দেখেন দুই জায়গায় আমরা নতুন নতুন নিয়ে আসলাম, বান্দরবান এরিয়ার উপর কাজ হয় নাই। আর ডেঙ্গুর জায়গায় আমরা একটা রোগ দিলাম যে রোগ নিয়ে কাজ হয়, তাহলে নতুন একটা টাইটেল কিন্তু প্যাটার্ন। মানে আমি বলতেছি এটাই, অনলাইনে যে কোটি কোটি আর্টিকেল আছে, কোটি কোটি আর্টিকেলের প্যাটার্নটা কিন্তু কোটি কোটি রকম না। কোটি কোটি আর্টিকেলের প্যাটার্নটা ঘুরে ফিরে 15-20 রকম, ঠিক আছে? 15-20 রকম। যেমন ধরেন ধরেন এই যেখানে ব্রেস্ট ক্যান্সার নিয়ে একটা শিরোনাম, একই রকম আগের আগেরটার মধ্যে নলেজ অ্যাওয়ারনেস এন্ড ট্রিটমেন্ট অফ ব্রেস্ট ক্যান্সার ইন রুরাল বাংলাদেশ, ঠিক আছে? বা ধরেন নলেজ অফ সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ সার্ভিস এবং অ্যাডোলেসেন্ট ইন বাংলাদেশ। এখন অ্যাডোলেসেন্টের জায়গায় যদি আপনি ভিন্ন কোনো গোষ্ঠীর নাম লিখেন, বাংলাদেশের জায়গায় যদি ভিন্ন কোনো এরিয়ার নাম লিখেন, নতুন একটা টাইটেল কিন্তু হয়ে যাবে। অর্থাৎ আমরা যখন 15-20টা আর্টিকেল পড়বো আমাদের গবেষণা রিলেটেড, আমরা কিন্তু টাইটেলের প্যাটার্নটা কিন্তু আমরা পেয়ে যাবো, টাইটেলের প্যাটার্নটা কিন্তু আমরা পেয়ে যাবো। ঠিক আছে, ঠিক আছে। এই যেখানে দেখেন অনেকগুলা প্যাটার্ন আছে, প্যাটার্ন গুলা ফলো করলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? দেখবেন টাইটেলের ঘুরে ফিরে কিন্তু প্যাটার্ন গুলো দেখতে একই রকম আর কি। আচ্ছা, একটা প্রশ্ন অনেকে করতে পারেন যে ভাই, টাইটেলের সাথে যে লেখা থাকে কেস স্টাডি ইন ঢাকা, এ ক্রস সেকশনাল স্টাডি, এ সার্ভে, এ র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, এই শব্দগুলো কি? এগুলো হচ্ছে মেথোডোলজিকে ইঙ্গিত করে। মানে টাইটেলে অনেক সময় আমরা লিখে দিই যে এই কেস স্টাডি, এই ক্রস সেকশন স্টাডি, তো এগুলো বুঝতে হলে আমাদের মেথডের ক্লাসটা করলে বুঝবেন। আমি যেটা বললাম যে আমি এখানে প্রায় আপনাদের 60-70টা আর্টিকেলের টাইটেল দিয়ে দিছি। দেখবেন যে আপনাদের আর্টিকেল গুলো এরকম প্যাটার্নই মূলত ফলো করবে, এরকম প্যাটার্ন ফলো করবে, ঠিক আছে? এই আর কি। যেমন এখন ধরেন এই শিরোনামটা কেন, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইটস অ্যাসোসিয়েট রিস্ক ফ্যাক্টর অন ভায়োলেন্স অ্যাগেন্স্ট উইমেন। এইটা এখন দেখেন এরকম শিরোনাম অনলাইনে লাখ লাখ আছে। যে কোনো একটা রোগ, মনে করেন স্মোকিং অ্যান্ড ইটস অ্যাসোসিয়েট রিস্ক ফ্যাক্টর অন হার্ট ডিজিজ, বা যে কোনো রোগ, মানে এই যে মানে কারণ এবং ফলাফল, এই টাইপের শিরোনামগুলো দেখতে সবসময় এরকম হয়। আবার দেখবেন ইম্প্যাক্ট অফ অমুক অন্ত অমুক, এরকম টাইপের আর্টিকেল কিন্তু অনেক। আমি যেটা বললাম আর কি, যে জাস্ট আপনারা যদি ঠান্ডা মাথায় 15-20টা টাইটেল দেখেন, তারপর টাইটেলের শেপটা পেয়ে যাবেন, টাইটেলের শেপটা পেয়ে যাবেন, ঠিক আছে? তবু যদি না পারেন, তাও চিকিৎসা আছে। এটা হলো চ্যাট জিপিটি বা এই জেনারেটিভ এআই যেগুলো, তাদেরকে যদি বলেন যে হ্যাঁ আমি সেক্সুয়াল হ্যারাসমেন্ট নিয়ে গবেষণা করতে চাই, আমার উদ্দেশ্য হচ্ছে আমি সেক্সুয়াল হ্যারাসমেন্টের ফলে মেন্টাল ট্রমা কি হয় সেটা আমি বের করব, এটা আমার উদ্দেশ্য। আমার স্টাডি পপুলেশন হচ্ছে স্কুল গোয়িং গার্লস। চ্যাট জিপিটি কে বললেন এবার আমাকে তুমি শিরোনাম তৈরি করে দাও। চ্যাট জিপিটি কে বলবেন এই কথা যে গিভ মি রিসার্চ টাইটেল বা গিভ মি 5 রিসার্চ টাইটেল, সে দিয়ে দেবে। আমাদের বিষয় না বিষয়টা, না আপনি যদি আপনার এই তথ্যগুলো চ্যাট জিপিটি কেও দেন, সে আপনাকে দিয়ে দেবে এবং এর এর নেওয়াটা কোনো সমস্যা নাই, ঠিক আছে? এই জায়গাটাতে আপনি নিতে পারবেন, আবার অনেক জায়গায় নিতে পারবেন না, যেটা বলবো এটা অন্য অন্য পার্টে। মনে করেন আমি চ্যাট জিপিটি কে বললাম, ঠিক আছে, যে আমার টপিক হচ্ছে ধরেন হ্যারাসমেন্ট বা বুলিং, ধরেন হ্যারাসমেন্ট, আমি বললাম যে টপিক হচ্ছে হ্যারাসমেন্ট অন, ধরেন হ্যারাসমেন্টের কারণে একাডেমিক ফলাফল, হ্যাঁ একাডেমিক আউটকাম, আউটকাম সেই প্রিন্টটা দিয়ে নিচে বললাম আমার পপুলেশন হচ্ছে পপুলেশন, আমার পপুলেশন হচ্ছে মনে করেন স্কুল গোয়িং চিলড্রেন, স্কুল গোয়িং গার্লস ইন ধরেন বরিশাল, বরিশাল, ঠিক আছে? বরিশাল। আর যদি বলে দেন আর কি চ্যাট চ্যাট জিপিটি কে আমার মেথড, আমি বললাম যে মেথড হলো ক্রস সেকশনাল, এগুলো বুঝবেন আস্তে আস্তে ক্রস সেকশনাল মানে কি। ক্রস সেকশনাল, ঠিক আছে? তো এবার আমি চ্যাট জিপিটি কে বললাম যে গিভ মি 3 রিসার্চ টাইটেল।
যারা টাইটেলটা শেপ করতে পারেন না, এখন দেখেন এই যে দেখেন, এক্সপ্লোরিং দ্য ইম্প্যাক্ট অফ হ্যারাসমেন্ট অন একাডেমিক পারফরমেন্স, এ ক্রস সেকশনাল স্টাডি ইন স্কুল গার্লস ইন বরিশাল, বা হ্যারাসমেন্ট এক্সপিরিয়েন্স এন্ড সোশ্যালিস্টিক অ্যাচিভমেন্ট, এই ক্রস সেকশনাল অ্যানালাইসিস। দেখেন টাইটেল গুলো কিন্তু দেখতে একদম পারফেক্ট টাইটেলের মতো দেখা দেখা যাচ্ছে। যদি আপনি নিজে না পারেন, তাহলে আপনি চ্যাট জিপিটি কে মনের কথা বললে সেও আপনাকে টাইটেল মেক করে দিতে পারবে। তবে আপনার মনের কথা যে বলবেন সেটার জন্য আপনি খুব ভালো মতো বলতে পারেন, নাহলে সে কিন্তু বানাইতে পারবে না। ঠিক আছে, আমার কথা বুঝছেন? তবে যেটা বললাম আর কি, আব্দুল মান্নান প্রশ্ন করছেন, আর্লি আউটকাম অফ এবি ফিস্টুলা ইন সিকেডি পেশেন্ট, এই প্রসপেক্টিভ স্টাডি, এটা কি ওকে? টাইটেলটা ওকে আছে, কিন্তু কথা হলো আপনি কাজটা করতে পারবেন কিনা। আপনি বলছেন আপনার কাজটা হলো প্রসপেক্টিভ স্টাডি। প্রসপেক্টিভ স্টাডি মানে কি সেটা কিন্তু আপনার, মানে আমরা মেথডের ক্লাসে বুঝবো। প্রসপেক্টিভ স্টাডি করা খুবই খুবই টাফ। ঠিক আছে, যাই হোক, আমি বললাম টাইটেলটা ওকে আছে আর কি, আপনি যেটা চ্যাট বক্সে লিখছেন। তাহলে আমি যেটা বললাম যে যদি রিসার্চ গ্যাপ ঠিক করে টপিকটা আপনি দাঁড় করাতে পারেন যে হ্যাঁ আমার টপিক এইটা, আমি এই এই জিনিস দেখতে চাই, তাহলে টাইটেল বানানো কোনো বিষয় না। চ্যাট জিপিটি কে বললে বানাই দেবে, জেমিনিকেও বললে বানাই দেবে, বিং কে বললে বানাই দেবে। আপনি নিজে স্ট্রাকচার ফলো করলে নিজেও বানাতে পারবেন। ঠিক আছে, ওকে, তো আমরা আজকে ক্লাস এখানে স্টপ দিয়ে দিচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আমরা একদম চেষ্টা করছি। আমি জানি না আমাদের ইভেন আগের ব্যাচ গুলোতে আমি এতটা টুলস দিয়ে দেখাইনি, ম্যানুয়াল ওয়েতে বেশি দেখাইছি, কিন্তু আজকে আমি মনে করি যে যদি টুলসটা ইউজ করেন বা ম্যানুয়ালিও করেন, অ্যাটলিস্ট বিষয়টা আমার মনে হয় বোঝা গেছে। ঠিক আছে, এবং অনেক পটেনশিয়াল টাইম সেভ করে দেবে। কারো কোনো প্রশ্ন থাকলে যে কোনো প্রশ্ন করতে পারেন। আমরা প্রশ্ন ভাই আমার একটা কোশ্চেন করতে ছিল। আমরা উৎসাহ পাই। কোশ্চেনটা ছিল হচ্ছে ভাই এরকম যে যে টাইপসেট ডট আইও প্লাস হচ্ছে যে কনসাস, এই যে ওয়েবসাইট গুলো, এই ওয়েবসাইট গুলোতে একসাথে অনেকগুলা পিডিএফ আপলোড করে যে দেন সামারাইজ করা যায় কিনা, কিন্তু আপনি দেখাইছেন নর্মালি দেখা যাচ্ছে একটা একটা পিডিএফ একটা আপলোড আর্টিকেল, করে দেন ওটার সামারাইজ মেথড, হ্যাঁ একটা এখানে আর্টিকেল করে। এটা এখানে করা যায় কিনা? এটা জোটোর করা গেলে সাথে দেখা যাচ্ছে এটাকে, তাহলে সুবিধা বেশি হইতো আর কি। হ্যাঁ জোটোর সাথে এটাকে সিঙ্ক করে, জোটোর সাথে এটাকে সিঙ্ক করে ফোল্ডার আকারে আর্টিকেল আপলোড করা যায়। তবে এটার জন্য আরেকটা টুলস আছে, কিন্তু আসলে কথাটা কি, টুলস অনেক থাকবে, কিন্তু যে বেসিক যদি যে বুঝবে, সে কোনো না কোনো ভাবে এটা বের করতে পারবে। জেনি এআই নামে একটা টুলস আছে, ওটা দিয়ে এক্স্যাক্টলি এই কাজটা খুব ভালো করা যায়। তো অনেক টুলস আছে, কিন্তু টুলস গুলো আবার হাইলি পেইডও, ফলে মানে এটা ইয়া আছে। তবে আমাদের ব্যাচে আমরা, আমাদের রেগুলার ব্যাচ পড়ে আর কি, সেখানে আমরা টাইপসেট এবং গ্রামারলি এই দুইটা টুলস আর কি, আমাদের যিনি মডারেটর, ওনার আবার ইয়ে আছে আর কি। তো চাইলে আপনার ওনার কাছ থেকে এগুলো নিতে পারেন মোটামুটি কম মূল্যে, কিন্তু আপনি নিজেরাও চাইলে কিনতে পারেন, মানে খুব বেশি বার্ডেন হবে না। 1 বছরের জন্য যদি তেমন খরচ করেন খুব বার্ডেন হবে না। আর কনসেনসাসটা টিল নাও মানে প্রিমিয়ামটা কেনার দরকার নেই, কারণ এটা আপনার মানে ফ্রি ভার্সনটাই মোটামুটি ইনাফ আছে আর কি। আচ্ছা, ইসরাত জেরিন বলছেন স্ক্রাইবিং নিয়ে কিছু একটা বলেছিলেন, আরেকবার বলবেন? স্ক্রাইবিয়ার হচ্ছে একটা ওয়েবসাইট, যেটা থেকে রিসার্চের শিট গুলা পাওয়া যায়। স্ক্রাইবিয়ার লিখে সার্চ করলেই দেখবেন, মানে স্ক্রাইবিয়ার লিখে সার্চ করবেন গুগলে, তারপর দেখাই দিই। একজন যেহেতু প্রশ্ন করেছেন, রিসার্চের তো নানান ভাবে শেখা যায়, তবে যদি ভালো ভালো শিট পেতে চান তাহলে এই যে মনে করেন আমি মেথোডোলজি নিয়ে, বা আমাদের কথা কথা আপনি টপিক নিয়ে, টপিক নিয়ে আমার শিট প্রয়োজন, আমি জাস্ট গুগলে সার্চ করলাম স্ক্রাইবিয়ার টপিক, এই দেখেন স্ক্রাইবিয়ার এর টপিক নিয়ে কিন্তু শিটটা চলে চলে আসছে। এবং খুব সুন্দর সুন্দর শিট শিট কিন্তু ওদের, মানে ফেলতে পারবেন না এত সুন্দর সুন্দর শিট। ঠিক আছে, প্রত্যেকটা বিষয় নিয়ে ওদের এরকম চমৎকার শিট আছে। তো আমি ওই পার্সোনালি রিকমেন্ড করি আর কি, যে কেউ পড়তে চাইলে এই ওয়েবসাইট থেকে শিট পড়তে পারেন। ঠিক আছে, ওকে, হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন? ভাই আমার একটা কোশ্চেন আছে, অ্যাকচুয়ালি আমার মনে হয় কোশ্চেনটা একটু লেম্যান টাইপের কোশ্চেন, তারপরে কোনো করছি। কোনো সমস্যা নেই। সেটা হচ্ছে ওই যে আপনি একটু আগে দেখালেন না যে টাইটেল মেক করার সময় আমরা একটা ওয়ার্ড সুইচ করে বা চেঞ্জ করলেই নতুন একটা টাইটেল হয়ে যাচ্ছে। তো সেম জিনিস, মানে আবার এটাও বললেন যে আবার সেম জিনিসটা আগে কেউ করছে কিনা সেটা আমাকে কোটেশন দিয়ে সার্চ করে দেখে হ্যাঁ, নিতে হবে, তাহলে জিনিসটা একরকম হয়ে যাচ্ছে না? না না, আপু বিষয়টা বুঝলেন। আমি বললাম যে আমরা যদি বিভিন্ন রোগ বা বিভিন্ন এরিয়া চেঞ্জ করে করে বিভিন্ন কিওয়ার্ড দিয়ে দেখতে নতুন একটা টাইটেল দেখা যাবে, কারণ ওই টাইটেলটা আসলে নিতে পারবো কিনা এটা নির্ভর করবে ওই বিষয়ে রিসার্চ গ্যাপ আছে কিনা। আবার ওই টাইটেলটা অলরেডি টেকেন কিনা সেটা আপনি গুগলে সার্চ করলেই দেখতে পাবেন আর কি, মানে গুগল স্কলার বা স্ক্রাইবিয়ার। মানে
আপনি ধরেন ডেঙ্গু জায়গায় হেপাটাইটিস বি দিলে তো একটা নতুন টাইটেল, দেখতে একটা নতুন টাইটেল রেডি হয়ে যাবে, কিন্তু একটা নতুন টাইটেল রেডি হুম। হলে তো আমি নিতে পারবো না, আমার দেখতে হবে যে এটা রিসার্চ গ্যাপ আছে কিনা। এটা আছে ক্লাসের প্রথম 50 মিনিট পড়লাম, আমার কথা বুঝছেন? হ্যাঁ, জি ওটা বুঝছি, কিন্তু এরপরে মানে ওই যখন আমি হেপাটাইটিস দিয়ে রিপ্লেস করলাম নতুন একটা টাইটেল হয়ে গেল, একদম সেম টাইটেলটাই যদি আবার টেকেন হয়ে যায় তাহলে তার আমি সেটা নিতে পারবো নিতে না। পারবো না, অবশ্যই নিতে পারবেন পরবর্তীতে না, যে কারণ তার আগে আমি সেম গ্যাপ টাইটেলটা গুলো যদি আপু ফিল আপ টেকেন করবো। হয়ে যায়, আমি বলি সেম টাইটেলটা টেকেন হয়ে গেলে কি আর রিসার্চ গ্যাপ কি আর থাকবে? জি জি ভাই, বুঝতে পারছি এবার। বুঝতে বুঝতে পারছেন এই আর কি। জি জি ভাই। ওকে, এই জন্য আমি আবার বলি আগামী 3-4টা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আমরা দৌড়ে দৌড়ে দেখাই দিব যে রিসার্চ পেপারে ইন্ট্রোডাকশন কিভাবে লিখবেন, লিটারেচার রিভিউ কিভাবে লিখবেন, এগুলো মানে একদম প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করা হবে। তো অসংখ্য থ্যাঙ্কস আপনাদেরকে। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে করুন, একদমই সংকোচ নাই। ভাইয়া ওই যেটা বললাম আর কি, যে আমাদের এআই টুলস ইউজ করার যে ক্লাসটা থাকবে সামনে, ওটা ওইখানে কাইন্ডলি একটু ওই জোটারও ইউজ করে যে মানে অনেকগুলা হ্যাঁ হ্যাঁ, দেখাই পিডিএফ দেবো, দেখাই একসাথে আপলোড দেখাই করেছে, দেবো, ওটা একটু দেখাই দেখাই দেবো, দিন, হ্যাঁ। দেখাই দেবো, জি। সমস্যা নেই। ভাইয়া চ্যাট জিপিটি আর স্কাইবার এগুলো কি ফ্রি? এগুলা কি ফ্রি নাকি? প্রশ্নটা কি? জি ভাইয়া, এগুলো কি পেইড না ফ্রি? না, আমি যেটা দেখাইছি ওটা তো ফ্রি। চ্যাট জিপিটির ভার্সন 4 হচ্ছে পেইড, কিন্তু 3.5 হচ্ছে ফ্রি, কিন্তু ফ্রিটা মোর দেন এনাফ। কিন্তু চ্যাট জিপিটি দিয়ে সব কাজ করা যাবে না, বুঝছেন? যেমন আগামী ক্লাস আমরা ইন্ট্রোডাকশনের উপর করব, ইন্ট্রোডাকশন পার্টটা কিন্তু আবার চ্যাট জিপিটি দিয়ে মানে বললে সে লিখে দেবে, কিন্তু লিখতে পারবে না, একদমই দড়া। তো মানে চ্যাট জিপিটি দিয়ে আবার সব কাজ করা যাবে না, ফলে আমাদের এআই নিয়ে আলাদা একটা ক্লাস রাখছি এই জন্যই, যে কোথায় করা যাবে কোথায় করা যাবে না সেই জায়গাটা যেন ক্লিয়ার হয়। আর সেই ক্লাসে আমরা আরো টাইপ সেট, কনসেনসাস, এলিসিট, হিউমাটা, এরকম অনেকগুলো টুলস আছে, সেগুলা যে কিছু কাজ আছে সেগুলাও আর একটু ডিটেলস দেখাবো। আজকে কিন্তু কাইন্ড অফ টাইপ সেটটা কিন্তু দেখানো হয়ে গেছে আসলে। ঠিক আছে, ওকে। আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন আছে? ওকে, তাও আমার মনে হয় আমরা আজকে শেষ করে দেই। সবাইকে অসংখ্য থ্যাঙ্কস, ক্লাসে খুব মনোযোগ দিয়েছিলেন, এটা আমার খুব ভালো লাগে। আজকে 75 জন জয়েন করেছেন, এবং ক্লাস যখন আমি বলছি শেষ তখনও 70 জনের মতো ছিলেন, এটা খুব ভালো। তো আপনারা আশা করি সামনের লাইভ ক্লাসগুলো থাকবেন খুব মনোযোগ দিয়ে। আমরা আগামী শুক্রবারে প্র্যাকটিক্যালি হচ্ছে দেখাই দেবো আর কি, যে কিভাবে আমরা ইন্ট্রোডাকশন পার্টটা লিখবো। ঠিক আছে, আজকে এতটুকু থাকবে। আল্লাহ হাফেজ। আর প্রশ্ন থাকলে আমাকে কাইন্ডলি ইনবক্স করুন, কেমন?